আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 ব্যাচ আগামী 20 জুলাই তোমাদের উৎপাদন ব্যবস্থাপনা বিপণন প্রথম পত্র। আজ তোমাদের এই প্রথম পত্রের উপরে একটা A to Z ম্যারাথন ক্লাস নিয়ে আমরা তোমাদের সামনে মোদের বিদ্যালয়ের পক্ষ থেকে হাজির হয়েছি। ইনশাআল্লাহ এই একটি ক্লাসে তোমাদের এই প্রথম পত্র উৎপাদন ব্যবস্থাপনা বিপণন বা মার্কেটিং প্রথম পত্রের একদম A to Z প্রিপারেশন হয়ে যাবে। কেন স্যার? কারণ এই একটা ক্লাসে আমরা তোমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ যে সাজেশন, মানে যেখান থেকে প্রতি বছর প্রশ্ন আসে, সেইগুলো তোমাদের আমরা ধরাই দিব। তোমরা একটু মূল বই থেকে পড়ে নিবে। 2 নাম্বার হচ্ছে তোমাদের যত প্রকার জ্ঞানমূলক প্রশ্ন আছে তার একটা সাজেশন, অনুধাবনমূলক প্রশ্নের একটা সাজেশন। কারণ তোমরা কিন্তু জানো এই ক দাগ এবং খ দাগ, এই যে 3 মার্ক, এই 3 মার্ক কিন্তু বিগত সালের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো থেকেই কিন্তু বারবার বা রিপিটেড কোশ্চেনগুলো থেকেই কিন্তু বারবার আসে। এবং তোমরা যদি ক খ একটু ভালো মতো লিখতে পারো তাহলে কিন্তু তোমাদের সৃজনশীলের 10-এর ভিতরে অনেক সময় 8-9 পাওয়া কিন্তু কোনো বিষয়ই না। এর জন্য পূর্ব শর্ত কি, তোমার ক দাগ এবং খ দাগ সুন্দর মতন করে তোমাকে উপস্থাপন করতে হবে। এখন বইয়ে তো অনেক ক খ থাকে, এখন সবগুলো কি মুখস্থ করা পসিবল? একটু কঠিন। তো এজন্য আমরা তোমাদের সকল বোর্ডের কোশ্চেনগুলো রিসার্চ করে যেগুলো মোস্ট রিপিটেড এবং মোস্ট ইম্পর্ট্যান্ট সেগুলো আমরা তোমাদের ক খ সাজেশন হিসাবে দিচ্ছি। এছাড়াও তোমাদের যে 5টা অধ্যায় এই মার্কেটিংয়ে রয়েছে প্রথম পত্রে, এই 5টা অধ্যায়েরই যত টপ এমসিকিউগুলো যেগুলো আসার সম্ভাবনা সব থেকে বেশি, সেগুলো তো আমরা এই ক্লাসেই আলোচনা করব, এই একটা ক্লাসেই। পাশাপাশি তোমাদের আরেকটা জিনিস ঘোষণা দিয়ে রাখি, হয়তোবা কালকেই ইনশাল্লাহ তোমরা এই অধ্যায়ের উপরে, মানে এই প্রথম পত্রের উপরে তোমরা ইনশাল্লাহ একটা ম্যারাথন এমসিকিউ ক্লাস পাবে এবং ওখান থেকে সকল বোর্ডে ইনশাল্লাহ 100% কমনের একটা গ্যারান্টি আমরা তোমাদের দিব। আমরা সেইভাবেই রিসার্চ করে এমসিকিউগুলো রেডি করতেছি। তো আজকের এই ক্লাসটা এখনই আমরা কথা না বাড়িয়ে শুরু করব। ক্লাসটা নিবে তোমাদের সবার প্রিয় চন্দন মল্লিক স্যার। তো আমি চলে যাচ্ছি, তোমরা ক্লাসটা করো। আই হোপ তোমরা অনেক অনেক বেশি বেনিফিটেড হবে। মোদের বিদ্যালয়ের সঙ্গে থেকো, আমাদের জন্য দোয়া রেখো। স্যার শুরু করেন। বেস্ট অফ লাক। তো প্রিয় এইচএসসি 2025 ব্যাচ, ইতিমধ্যে আপনাদের কি অ্যাকাউন্টিং পরীক্ষা শেষ হয়েছে। এরপরে আপনাদের পরবর্তী পরীক্ষা মার্কেটিং প্রথম পত্র, মানে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। এই যে অ্যাকাউন্টিংয়ের যে প্যারাটা, এটা থেকে আপনারা কি অবশেষে মুক্ত হলেন, ঠিক আছে? এরপরে আর আপনাদের 200 মার্কের অ্যাকাউন্টিং পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই। তাহলে এই যে মার্কেটিং যে সাবজেক্টটা, এটা কি অত্যন্ত বোরিং একটা সাবজেক্ট, কি পড়তে গেলে অনেক বোরিং লাগে, যে অনেক পড়া, পুরো একটা বই কিভাবে পড়বো। এই যে আপনাদের এইটার বিবেচনায় মোদের বিদ্যালয়ের পক্ষ থেকে এই যে আজকের ম্যারাথন ক্লাস, এই ক্লাসের এই যে পুরো 5টা অধ্যায় আছে আপনাদের, এই 5টা অধ্যায় এমনভাবে সাজানো যেটা ক্লাসটা করলে আপনাদের কি একটুও বোরিং লাগবে না, ঠিক আছে? তাও ক্লাসটা কি মনোযোগ দিয়ে করেন এবং এই ক্লাসটায় আপনাদের যে টপিকগুলো আলোচনা করা হবে, টপ ক এবং খ দাগ, মানে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন, এবং গ এবং ঘ দাগের প্রশ্ন কোথা দিয়ে আসে, কেমন প্রশ্ন আসে আর কিভাবে উত্তর করতে হয়, এর একটা বেসিক ধারণা আপনারা এই ক্লাসে পাবেন। এবং প্রত্যেক অধ্যায়ের যে টপ এমসিকিউগুলো, সেইগুলোও কি আমরা আজকের ক্লাসে আলোচনা করব। তো বন্ধুরা, ক্লাসটা আর কথা না বাড়িয়ে আমরা ক্লাসে যাই। দেখেন, আমাদের প্রথম যে আপনাদের অধ্যায়গুলো আছে, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায় এবং কি সপ্তম অধ্যায়। প্রথম অধ্যায় আছে কি উপকরণ, প্রথম অধ্যায় আছে কি উৎপাদন। দেখেন উৎপাদন, প্রথম অধ্যায় আছে কি উৎপাদন। উৎপাদন দিয়ে আপনারা কয়টা প্রশ্ন পাবেন? 2টা। এবং উৎপাদনের উপকরণ থেকে কয়টা পাবেন? 2টা। উৎপাদন ব্যবস্থাপনা থেকে 2টা এবং পণ্য ডিজাইন থেকে কি 2টা, আর মান ব্যবস্থাপনা থেকে 2টা। এই টোটাল হচ্ছে কয়টা? 10টা। কিন্তু আপনাদের প্রশ্ন আসবে কয়টা? 11টা। আর একটা প্রশ্ন কোথা দিয়ে আসবে? এই আরেকটা প্রশ্ন আপনাদের কোথা দিয়ে আসবে? এই উৎপাদন ব্যবস্থাপনা থেকে আরেকটা প্রশ্ন আপনারা পাবেন। তাইলে দেখেন, যারা এর ভিতরেও আবার শর্ট সিলেবাস খুঁজতেছেন, এর ভিতরেও তাদের দেখেন মোটামুটি 3টা অথবা কি 4টা, একটা অধ্যায় বাদ দিয়ে পড়লেও কিন্তু পুরোটাই কি কভার করা যাচ্ছে না। তাও বন্ধুরা, ক্লাসটা মনোযোগ সহকারে করেন। আসেন আমরা আমাদের ক্লাসে ফিরে যাই।
প্রথম অধ্যায় দেখেন বলা আছে কি উৎপাদন কি, এই যে অধ্যায়, এই অধ্যায়ের টপ জ্ঞানমূলক প্রশ্ন উত্তর সহকারে এই জায়গায় দেওয়া আছে। দেখেন কত বোর্ডে আসছে, প্রায় দেখেন ম্যাক্সিমাম বোর্ডে এগুলো রিপিটেড। তাও কি এই যে প্রশ্নটা এটা আপনাদের এই পরীক্ষায় মানে আপনাদের এই যে পরীক্ষাটা দেবেন 20 তারিখে, এই প্রশ্নটা শিওর আসে বসে রয়েছে। আপনারা শুধু আপনাদের শুধু লেখার অপেক্ষায়। দেখেন প্রথমে বলা আছে উৎপাদন কি, মানুষ তার শ্রম, বুদ্ধিমত্তা এবং ইত্যাদি দিয়ে প্রকৃতির সম্পদে যে বিনিময়যোগ্য বাড়তি উপযোগ সৃষ্টি করে। কি করবে? বাড়তি যে উপযোগটা সৃষ্টি করবে তাকে বলা হবে কি উৎপাদন। ঠিক আছে, এরপরে দেখেন উপযোগ কি, বিভিন্ন ধরনের বস্তুগত ও অবস্তুগত, বস্তুগত থাকবে এবং কি থাকবে অবস্তুগত সামগ্রীর মধ্যে অভাব পূরণের যে ক্ষমতা বা গুণ বিদ্যমান থাকে তাকে বলা হয় কি সামগ্রিক উপযোগ বলা হয় একে। ঠিক আছে, এরপরে বলা আছে কি উৎপাদনশীলতা কি, উৎপাদনের উপকরণ ব্যবহার করে যে পরিমাণ পণ্যদ্রব্য উৎপাদিত হয় তার অনুপাতই হলো উৎপাদনশীলতা। ঠিক আছে, এই যে এই অধ্যায় উৎপাদনশীলতা, আপনাদের এই অধ্যায়তে কিন্তু ম্যাথ আছে। কি ম্যাথ আছে? যে মোট উৎপাদনশীলতার একটা এই অধ্যায় থেকে ম্যাথ আছে এবং ম্যাথ থেকে আপনারা প্রশ্ন একটা 100% এই পরীক্ষায় আপনারা পাবেন। আচ্ছা, এরপরে আমরা আসি। দেখেন সংগঠন কি, উৎপাদনের উদ্দেশ্যে ভূমি ও শ্রম মূলধনের আনুপাতিক সংগ্রহ ও সংযোজন ও যোজন এবং উৎপাদনে নিয়োগ করার উদ্যোগ বা প্রচেষ্টাকে কি বলা হয়? সংগঠন। কি বলা হয়? সংগঠন। দেখেন এটা কি বোর্ডে আসছে, ঢাকা বোর্ড 19, বরিশাল বোর্ড কি 19, এগুলো কি মোস্ট রিপিটেড প্রশ্ন, আরও অনেক বোর্ডে আসছে, কিন্তু এগুলো কিন্তু আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে দেখেন স্থানগত উপযোগ কি, এক স্থান থেকে অন্য স্থানে যে পণ্যদ্রব্যটা আমরা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার ফলে যে বাড়তি যে উপযোগের সৃষ্টি হয় সেটাকে বলা হয় কি স্থানগত উপযোগ। দেখেন এক স্থান থেকে পণ্যদ্রব্য সামগ্রী অন্য স্থানে স্থানান্তর করার ফলে যে অতিরিক্ত উপযোগটা সৃষ্টি হচ্ছে তাকে বলা হয় কি স্থানগত উপযোগ। তাইলে আমরা পণ্যদ্রব্য এক স্থান থেকে যখন অন্য স্থানে নিয়ে যাব তার ফলে যে উপযোগটা সৃষ্টি হবে সেটা হচ্ছে কি আমাদের স্থানগত উপযোগ। এরপরে দেখেন রূপগত উপযোগ কি, কোনো জিনিসের আকার আকৃতি পরিবর্তন করে উপযোগ সৃষ্টি করা হয়। কোনো জিনিসের আকার আকৃতি, কোনো একটা পণ্য, ঠিক আছে, এটার কি আমরা আকার আকৃতি কি করব? পরিবর্তন করব। পরিবর্তন করার ফলে যে উপযোগটা সৃষ্টি হবে সেটা আমাদের কি রূপগত উপযোগ। আচ্ছা, এরপরে আসে আমাদের খ দাগ, যেটা আপনাদের কি অনুধাবনমূলক প্রশ্নের জন্য কি গুরুত্বপূর্ণ। সেরকম কয়টা প্রশ্ন? 2, 4, 6টা, মাত্র 6টা প্রশ্ন। এই অধ্যায় থেকে আপনারা প্রশ্ন আসবে কয়টা? 2টা। দেখেন 2টা প্রশ্ন, কিন্তু এই জায়গায় সাজেশনে আছে কয়টা? 6টা। এর বাইরে দিয়ে আপনারা প্রশ্ন পাবেন না। ঠিক আছে, এর বাইরে দিয়ে কি আপনারা প্রশ্ন পাবেন না। দেখেন কি আছে, উৎপাদন কর্মসংস্থান সৃষ্টি করে, ব্যাখ্যা করো। উৎপাদন কর্মসংস্থান কি করে? সৃষ্টি করে, ব্যাখ্যা করো। আমরা যখন পণ্যদ্রব্য উৎপাদন করব তাহলে কি হবে? মানুষের কি কর্মসংস্থানের সৃষ্টি হবে। ঠিক আছে, যত বেশি পণ্য উৎপাদন করব তত বেশি কর্মসংস্থানের সৃষ্টি হবে। এরপরে উৎপাদনশীলতার উপর মুনাফা নির্ভর করে, ব্যাখ্যা করো। দেখেন এটা কি হিউজ বোর্ডে আসছে, কি হিউজ বোর্ডে এই প্রশ্নগুলো আসছে। এরপরে দেখেন মোট উৎপাদনশীলতা কিভাবে নির্ণয় করতে হয়। মোট উৎপাদনশীলতা কিভাবে নির্ণয় করতে হয়? মোট উৎপাদন মূল্য ভাগ কি মোট উপকরণ মূল্য দিয়ে আমরা কি ভাগ করি, ভাগ করার পরে যেটা বের হয় সেটা আমাদের মোট উৎপাদনশীলতা। আচ্ছা, এরপরে আসি উৎপাদন চলমান প্রক্রিয়া, ব্যাখ্যা করো। উৎপাদন একটি চলমান প্রক্রিয়া, উৎপাদনটা কি আমাদের চলমান থাকে। ঠিক আছে, দেখেন কেমন, যে যদি আমরা একটা পণ্যদ্রব্য উৎপাদন করি সেটা কি আমরা উৎপাদন করে তো আর রেখে দিই না, ভবিষ্যতে আরও যখন পণ্যের চাহিদাটা বেড়ে যায় তখন কি আমরা উৎপাদন কার্যক্রমটা চলমান রাখি। এই জন্য বলা আছে উৎপাদন একটি চলমান প্রক্রিয়া, এটা ব্যাখ্যা করো। এরপরে বলা আছে কি সংগঠন উদ্দেশ্য কেন্দ্রিক। সংগঠন কি উদ্দেশ্য কেন্দ্রিক, ব্যাখ্যা করো। দেখেন অনেক বোর্ডে আসছে এই প্রশ্নটাও কি আপনাদের অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এরপরে সার্বিক উৎপাদনশীলতা বলতে কি বোঝায়, এটা আপনাদের পরীক্ষায় এসে বসে রয়েছে। এই সার্বিক উৎপাদনশীলতা আসবে। ঠিক আছে, এই সার্বিক উৎপাদনশীলতা বলতে কি বোঝায়। তাহলে এটা ছিল আপনাদের এই অধ্যায়ের খ দাগ অথবা কি জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের যে সাজেশনটা। এরপরে আসেন আমরা যাই এই অধ্যায়ের কি মোট উৎপাদনশীলতার পরিমাণ নির্ণয় করব, একটা ম্যাথ করব। এরপরে আছে কি উপযোগ এর প্রকারভেদ। এইখান দিয়ে আপনাদের কি আসবে, গ এবং ঘ দাগের প্রশ্ন এইখান দিয়ে আপনাদের আসবে। ঠিক আছে, তাহলে আমরা
এই মোট উৎপাদনশীলতার পরিমাণ নির্ণয় করব। আপনারা একটা ম্যাথ পাবেন এখান থেকে, ঠিক আছে, 100% একটা ম্যাথ আসবে। আর একটা কি এখান দিয়ে প্রশ্ন আসবে যে উপযোগের প্রকারভেদ, ঠিক আছে। তাহলে আসেন আমরা কি আলোচনা করি। দেখেন এই যে অধ্যায়ের যে মোট উৎপাদনশীলতা আমরা নির্ণয় করব, এটার কি কিছু সূত্র বলি আছে, ঠিক আছে। এই অধ্যায়ের কি 5টা সূত্র আছে এবং কি অনেক সহজ সূত্রটা, একটা সূত্র মনে রাখলে আপনারা 5টাই পারবেন। দেখেন কিভাবে। প্রথমে আছে কি মোট উৎপাদনশীলতা, কি মোট উৎপাদনশীলতা, এইটা হচ্ছে আমার এই অধ্যায়ের কি মেন সূত্র। এই অধ্যায়ের মেন সূত্র কোনটা, যে মোট উৎপাদনশীলতা, মোট উৎপাদিত পণ্যের মূল্য ভাগ মোট উপকরণ মূল্য। আমাদের মোট উৎপাদন করব যেটা সাপোজ আমরা উৎপাদন করছি কি 100 একক, সাপোজ 100 একক উৎপাদন করলাম কত টাকা দরে, 10 টাকা দরে, ঠিক আছে। এইটার দুইটার গুণফল কত হয়, 1000 হয়। তাহলে এইটা আমার কি মোট পণ্যের মূল্য, মোট উৎপাদিত পণ্যের মূল্য। এরপরে দেখেন মোট উপকরণের মূল্য, এইগুলো উৎপাদন করতে আমার যেগুলো খরচ আসছে সেটা দিয়ে আমরা কি করব, ভাগ করব, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন শ্রমের উৎপাদনশীলতা একক, তাহলে কি এটা হচ্ছে কিসে আছে, এককে, এটা কিসে আসে, এককে। তাহলে এই জায়গায় হবে কি মোট উৎপাদন পণ্যের একক, তাহলে এই জায়গায় কি আসবে, একক। আর মোট শ্রম ঘন্টা। এরপরে দেখেন সেম শ্রমের উৎপাদনশীলতা, এটা কিসে আছে, মূল্যে, মানে টাকার অঙ্কে আছে। এই জায়গায় বলা আছে মোট উৎপাদিত পণ্যের মূল্য, এই জায়গায় কি দেওয়া আছে, মূল্য। এই জায়গায় একক ছিল, এখন আসছে কে, মূল্য, যেহেতু আমরা মূল্যে নির্ণয় করতেছি, ঠিক আছে। সূত্রটা একটু ভালোভাবে দেখেন, একটা সূত্র পারলে সবগুলোই পারা যাবে, ঠিক আছে। এরপরে আছেন যন্ত্রের উৎপাদনশীলতা, এটাও কি এককে, মোট উৎপাদিত পণ্যের একক, মানে সকল যেগুলোই সূত্র আছে সবগুলোর প্রথমে কি আসবে, মোট উৎপাদিত পণ্যের যে একক অথবা মূল্য, এটা সর্বপ্রথমে আসবে। আর যেটা আমাদের নির্ণয় করতে পারবে সেটা দ্বারা আমরা ভাগ করব। তাহলে এই অধ্যায়ের অঙ্ক আমাদের কমপ্লিট হবে। তাহলে আসেন আমরা একটা অঙ্ক প্র্যাকটিস করি। প্রথমে দেখেন দিনাজপুর বোর্ড 2019, প্রথমে বলা আছে এই জায়গায় নিচের সারণী একটি উৎপাদনধর্মী প্রতিষ্ঠানের 2 মাসের কিছু তথ্য, কয় মাসের তথ্য দেওয়া আছে, 2 মাসের কিছু তথ্য এই জায়গায় দেওয়া আছে। প্রথমে বিবরণে দেওয়া আছে উৎপাদনের পরিমাণ 8000 একক, এটা প্রথম মাস। এরপরটা দেখেন 9000 একক। এরপরে বিক্রয় মূল্য, কাঁচামাল ব্যয়, মানে এই উৎপাদনটা করতে আমার যে অর্থগুলো, যে কারণে আমার অর্থ খরচ হয়েছে সেইগুলো, এই খরচের পরিমাণ, এগুলো আমাদের এই জায়গায় দিয়ে দিছে। এটা হচ্ছে প্রথম মাসের, এটা কি আমাদের দ্বিতীয় মাসের। আচ্ছা দেখেন প্রথমে সময়গত উপযোগ, সময়গত উপযোগ কি, একটা পণ্যদ্রব্য যখন আমরা কি সময়গত উপযোগ কখন সৃষ্টি হয়, গুদামজাতকরণের ফলে কি সময়গত পণ্যের সৃষ্টি হয়। কারণ কি একটা পণ্য যদি আমরা এখন যদি মজুত করে রাখি তাহলে কি পরে যদি সেই পণ্যটা আবার বিক্রয় করতে যায় তখন আমাদের এই সময়গত উপযোগের সৃষ্টি হয়। এরপরে বলা আছে উৎপাদন কিভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। উৎপাদন আমরা ওই যে আমরা যখন আপনাদের খদাগে সাজেশন দিছি তখন এই প্রশ্নটা ওই জায়গায় আসে। এরপরে দেখেন তাহলে আমরা কি ডাইরেক্ট সোজা ম্যাথে যাই। গদাগ উৎপাদকের আলোকে প্রথম মাসের শ্রম উৎপাদনশীলতা নির্ণয় করো। কি শ্রম উৎপাদনশীলতা, দেখেন এই যে আমরা সূত্র পড়ে আসছি এই জায়গায়, কই শ্রম উৎপাদনশীলতা, এই যে শ্রম উৎপাদনশীলতা, শ্রম উৎপাদনশীলতার মূল্য মোট উৎপাদিত পণ্যের মূল্য ভাগ কি মোট শ্রম মূল্য, কি মোট শ্রম মূল্য। এই সূত্র দিয়ে আমরা এই অঙ্কটা আজকে করব। দেখেন তাহলে আমরা ম্যাথে যাই। আচ্ছা আমরা শুরু করি। প্রথমে দেখেন আমরা জানি আমাদের প্রশ্নে কি নির্ণয় করতে বলছে, শ্রম উৎপাদনশীলতা নির্ণয় করো। ঠিক আছে, তাহলে লিখি শ্রম উৎপাদনশীলতা সমান সমান মোট উৎপাদন মূল্য ভাগ মোট শ্রম ঘন্টা। ঠিক আছে, আচ্ছা আসেন আমরা আমাদের অঙ্কে ফিরে যাই। প্রশ্নে বলছে কি প্রথম মাসের, কোন মাসের নির্ণয় করব আমরা, প্রথম মাসের। ঠিক আছে, এটা হচ্ছে কি প্রথম মাসের
শ্রম নির্ণয়। আচ্ছা, তাহলে আমরা কোনটা করব? প্রথম মাস। এটা আমাদের কি প্রথম মাস। আসেন প্রথমে উৎপাদনের পরিমাণ। প্রথমে উৎপাদনের পরিমাণ আমাদের কত দেওয়া আছে প্রথম মাসে? 8,000 কিসে আছে? এককে। কিসে আছে? এককে। এবার বিক্রয় মূল্য, এই যে পণ্যটা, প্রত্যেকটা পণ্য আমরা কত টাকা দরে বিক্রয় করছি? 30 টাকা দরে। এই যে 8,000 একক পণ্য আমরা যে উৎপাদন করছি, এইটার প্রত্যেকটা পণ্য আমাদের উৎপাদন করতে খরচ হয়েছে, বিক্রয় করেছি কত টাকা? 30 টাকা। তাইলে আমরা যদি এই 8,000কে 30 দ্বারা গুণ করি, তাহলে কি আমাদের মোট উৎপাদনের মূল্যটা কি বেরোচ্ছে? আচ্ছা দেখুন এখানে তাহলে মোট উৎপাদন মূল্য সমান সমান আমাদের দেওয়া আছে কত? 8,000 একক এবং কত টাকা দরে? 30 টাকা দরে। ঠিক আছে, তাহলে 8,000 গুণ 30, আমরা একটু গুণ করি। 8,000 গুণ 30 আসে কত? 2,40,000 টাকা। এটা আমার কি মোট উৎপাদন মূল্য। এটা কি মোট উৎপাদন মূল্য। তাহলে মোট উৎপাদন মূল্য কত বের করলাম? 2,40,000 টাকা। আচ্ছা, এবার কি মোট শ্রম ঘন্টা। ঠিক আছে, এবার কি নির্ণয় করব? মোট শ্রম ঘন্টা। আসেন দেখি এই পাশে। মোট শ্রম ঘন্টা, এই যে কাঁচামাল, এই যে কাঁচামালের ব্যয়। ঠিক আছে, এই যে উৎপাদনের জন্য এই যে শ্রম বাবদ ব্যয়, দেখেন শ্রম বাবদ ব্যয় বলা আছে কত টাকা? 10 টাকা। তাহলে এটা এই জায়গায় এখানেও বলা আছে কি একক প্রতি। তাহলে একক প্রতি যে আমাদের শ্রমটা খরচ হয়েছে, একক প্রতি কয় টাকা? 10 টাকা। তাহলে আমাদের মোট উৎপাদনের পরিমাণ কত? 8,000 টাকা। তাহলে 8,000কে যদি আমরা 10 দ্বারা গুণ করি, তাহলে আমাদের মোট শ্রম মূল্যটা বেরোয় আসবে। আচ্ছা আসেন, তাহলে এ জায়গায় মোট শ্রম মূল্য সমান সমান আমাদের মোট উৎপাদন 8,000 একক, কত টাকা দরে? 10 টাকা দরে। 8,000 একক গুণ 10, তাহলে আমাদের কত হচ্ছে? 80,000 টাকা। তাহলে আমরা আমাদের মোট শ্রম ঘন্টা মূল্য কত বের করলাম? 80,000 টাকা। আচ্ছা, তাহলে আমরা 2,40,000 দিয়ে 80,000 ভাগ দিই। আসে হচ্ছে কত? 3। তাইলে আমাদের মোট শ্রম উৎপাদনশীলতা কত বের হলো? 3। ঠিক আছে, তাহলে অতএব মোট শ্রম শীলতা সমান সমান 3। দেখেন আমাদের গ দাগে চাইছে কি মোট প্রথম মাসের মোট শ্রম উৎপাদনশীলতা। এটা হচ্ছে আর কি উত্তর। এটার একটা স্ক্রিনশট যদি লাগে তা নিয়ে নেন। এরপরের প্রশ্নে আমরা যাই, ঘ দাগ। দেখেন বলা আছে কি ক এবং খ, প্রথম এবং দ্বিতীয় মাসের মোট উৎপাদনশীলতার ভিত্তিতে প্রতিষ্ঠানটির অগ্রগতি মূল্যায়ন করো। তাইলে আমরা প্রথম এবং দ্বিতীয় মাস দুইটার মোট উৎপাদনশীলতা বের করব। বের করে দেখব যে এই ব্যবসায় প্রতিষ্ঠানের প্রথম মাস এবং কি দ্বিতীয় মাসের ভিতরে কোন মাসের অগ্রগতি আমাদের কি বৃদ্ধি পাচ্ছে কি হ্রাস পাচ্ছে, এটা আমরা নির্ণয় করব। আসেন তাহলে আমরা ঘ দাগ করি। তাহলে প্রথমে আসছে প্রথম মাসের মোট নির্ণয়। আচ্ছা, তাহলে মোট উৎপাদনশীলতার যে প্রথম সূত্রটা আমরা শিখে আসছি, দেখেন কোনটা? প্রথম যে সূত্রটা আমরা শিখে আসছি যে কি মোট উৎপাদনশীলতা সমান সমান মোট উৎপাদিত
পণ্যের মূল্য ভাগ মোট উপকরণ মূল্য। তার মানে আমরা মোট যেটা উৎপাদন করেছি সেটা দ্বারা আমরা ভাগ করব কি মোট উপকরণ, যে এইগুলো উৎপাদন করতে যেগুলো আমাদের খরচ হয়েছে সেটা দ্বারা আমরা কি করব ভাগ করব। তাইলে আসেন আমরা আমাদের ম্যাথে ফিরে যাই। আমরা জানি মোট উৎপাদনশীলতা সমান সমান মোট উপকরণ মূল্য ভাগ মোট উৎপাদন মূল্য আচ্ছা, মোট উৎপাদন মূল্য আমরা নির্ণয় করছি, খদাকেই আমরা নির্ণয় করছি। দেখেন কত, 2,40,000 টাকা। এটা কি প্রথম মাসের, দেখেন প্রথম মাসের মোট উৎপাদনের পরিমাণ ছিল কত, 8,000 একক, বিক্রয় মূল্য একক প্রতি কত, 30 টাকা। তাইলে আমরা আসি, এখানে আমরা কত বের করছি, 2,40,000 টাকা, 2,40,000 টাকা। আচ্ছা, মোট উপকরণ মূল্য দেখেন এই জায়গায় আমাদের কি কি উপকরণ আছে। উপকরণ আমাদের কি কি আছে, কাঁচামালের ব্যয়, তারপরে শ্রম বাবদ ব্যয়, এরপরে কি অন্যান্য ব্যয়। মোট ব্যয় আছে কয়টা, 3টা। তাইলে প্রথম এক এক করে প্রথম ব্যয়গুলো হচ্ছে আমরা এই জায়গায় অ্যাড করব। তাইলে আমাদের আছে প্রথমে কাঁচামাল ব্যয় একক প্রতি 8 টাকা। তাহলে মোট আমাদের উৎপাদন কত, 8,000 একক। তাহলে 8,000 গুণ 8, তাহলে 8,000 গুণ 8 কত হয় একটু দেখি, 64,000। দেখেন এরপরে আমাদের কি ব্যয় আছে, এরপরে আমাদের কি ব্যয় আছে, শ্রম বাবদ ব্যয়। এরপরে আমাদের শ্রম বাবদ ব্যয় আছে 10 টাকা 8,000 একক। একক 10 টাকা, তাহলে কত হচ্ছে, 80,000 টাকা। আচ্ছা, এরপরে আর কি ব্যয় আছে আমাদের, অন্যান্য ব্যয়। এটা ডাইরেক্ট দিয়ে দিয়েছে টাকার পরিমাণ কত, 10,000 টাকা। এটার কি টাকার পরিমাণ দিয়ে দিয়েছে। তাহলে অন্যান্য ব্যয় 10,000 টাকা, এটা কি প্রশ্নে দেওয়াই আছে। তাইলে আসেন সবগুলো আমরা এই জায়গায় কি যোগ করি, সবগুলো এই জায়গায় আমরা যোগ করি। প্রথমে বের করছি কত, 64,000 টাকা, এরপরে 80,000 টাকা, অন্যান্য ব্যয় প্রশ্নে দেওয়া আছে 10,000 টাকা। তাহলে এই জায়গায় থাকে 2,40,000 টাকা, 64,000, 1,54,000। দেখেন আসে হচ্ছে 1.558। তাহলে আমরা এই জায়গায় কত লিখতে পারি, 1.59, যেহেতু কি এই পরের সংখ্যাটা কি 50-এর বেশি আছে, এই জন্য আমরা 1 এই জায়গায় লিখলাম। তাহলে 1.59
এটা হচ্ছে কি আমাদের মোট উৎপাদনশীলতা, এটা কোন মাসের? প্রথম মাসের। এটা কোন মাসের? প্রথম মাসের। এবার আমরা সেমভাবে কি দ্বিতীয় মাসেরটা নির্ণয় করব। আসেন, দ্বিতীয় মাসের মোট উৎপাদনশীলতা নির্ণয়। আমরা জানি মোট উৎপাদন মূল্য ভাগ মোট উপকরণ মূল্য। আসেন দেখে আসি দ্বিতীয় মাসে কি বলা আছে। দ্বিতীয় মাসে বলা আছে কি উৎপাদনের পরিমাণ কত একক? 9000 একক। এবার একক প্রতি বিক্রয় মূল্য কত? 40 টাকা। কাঁচামালের ব্যয় একক প্রতি 7 টাকা। এরপরে বলা আছে শ্রম বাবদ ব্যয় দেওয়া আছে কত? 12 টাকা এবং অন্যান্য ব্যয় 11,000 টাকা। তাইলে আমাদের প্রথমে উৎপাদনের পরিমাণ 9000 একক কত টাকা ধরে? 40 টাকা ধরে। তাহলে 9000 গুণ কত? 40। দেখা যাক। নয় হাজার গুণ 40, 3,60,000 টাকা। আচ্ছা, এবার উপকরণ মূল্য দেখি। উপকরণ মূল্য দেওয়া আছে কি দ্বিতীয় মাসে 7 টাকা। এটা কাঁচামালের ব্যয়। শ্রম বাবদ ব্যয় দেওয়া আছে 12 টাকা এবং কি অন্যান্য ব্যয় দেওয়া আছে কত? 11,000 টাকা। এটা দেওয়া আছে কি একক প্রতি। এই দুটোই কি প্রতি দেওয়া আছে? একক প্রতি। তাহলে আমরা একক প্রতি নির্ণয় করতে গেলে কি মোট উৎপাদন এককের সাথে কি করব? এটা গুণ করব। আচ্ছা, তাহলে 9000 গুণ 7। তাহলে প্রথমে কাঁচামালের ব্যয় এটা নির্ণয় করি। প্রথমে কাঁচামালের ব্যয়। আচ্ছা, কাঁচামালের ব্যয় 9000 একক কত টাকা ধরে? 7 টাকা ধরে। 9000 একক কয় টাকা ধরে? 7 টাকা ধরে। 9000 একক 7 টাকা ধরে। গুণ করি। ৳63,000 টাকা। আচ্ছা, এরপরে দেখি আর কি আছে আমাদের। এরপরে আছে শ্রম বাবদ ব্যয় একক প্রতি। দেখেন, শ্রম বাবদ ব্যয় একক প্রতি কত টাকা? 12 টাকা। শ্রম বাবদ ব্যয় একক প্রতি 12 টাকা। তাহলে মোট উৎপাদন 9000 একক, একক প্রতি 12 টাকা। $1,08,000 টাকা। আচ্ছা, অন্যান্য ব্যয় দেওয়া ছিল 11,000 টাকা। তাহলে আমাদের মোট উৎপাদন মূল্য বের করেছি কত? 3,60,000 টাকা। আচ্ছা, কাঁচামালের ব্যয় বের করলাম কত? 63,000 টাকা। এরপরে আছে হচ্ছে কত? 1,08,000 টাকা।
অন্যান্য ব্যয় 11,000 টাকা। এক লক্ষ 82,000 টাকা। এক 1.98। আচ্ছা, তাহলে আমরা প্রথম মাসের মোট উৎপাদনশীলতা নির্ণয় করলাম কত? 1.59 এবং দ্বিতীয় মাসেরটা নির্ণয় করলাম কত? দ্বিতীয় মাসেরটা নির্ণয় করলাম কত? 1.89। তাহলে কি দ্বিতীয় মাসেরটা আমাদের কম হয়েছে নাকি বেশি হয়েছে? বেশি হয়েছে। তাহলে আমাদের যদি মোট উৎপাদনশীলতা বেশি হয় তাহলে কি আমাদের সেটা কি অগ্রগতির দিকে যায়। মোট উৎপাদনশীলতা আমাদের ব্যবসার জন্য কি উত্তম। তাইলে আমাদের প্রশ্নে কি বলা আছে দেখেন, আমাদের প্রশ্নে বলা আছে কি যে প্রথম ও দ্বিতীয় মাসের মোট উৎপাদনশীলতার ভিত্তিতে উদ্দীপকের প্রতিষ্ঠানটি অগ্রগতি মূল্যায়ন করো। তাইলে আমরা বলতে পারি কি যে উক্ত প্রতিষ্ঠানের প্রথম মাসের মোট উৎপাদনশীলতার থেকে দ্বিতীয় মাসের উৎপাদনশীলতার পরিমাণ কি বেশি, সেহেতু কি দ্বিতীয় মাসটা কি ব্যবসার দিকে অগ্রগতির দিকে কি যাত্রা শুরু করতে পারে। এটা ছিল আমাদের আজকের যে ম্যাথটা, আপনাদের এই অধ্যায় থেকে যে ম্যাথটা আপনাদের পরীক্ষায় আসবে, যে শিওর এই ম্যাথটাই আপনাদের পরীক্ষায় আসবে। ঠিক আছে, এই যে মোট উৎপাদনশীলতার পরিমাণ নির্ণয় করতে বলছে এইটাই সেম আপনাদের এইটাই নির্ণয় করতে বলবে। আর দাগে অথবা বলতে পারে কি এই যে যেটা আমরা নির্ণয় করলাম শ্রম উৎপাদনশীলতা। কোনটা? শ্রম উৎপাদনশীলতা। আচ্ছা আসেন তাহলে আমরা এই অধ্যায়ের আরেকটা যে দাগের টপিক ছিল উপযোগের প্রকারভেদ, এটা নিয়ে আলোচনা করব। তাহলে আমরা আজকে শিখলাম কি মোট উৎপাদনশীলতার পরিমাণ নির্ণয় করো। এটা দিয়ে আপনারা একটা কি শিওর প্রশ্ন একটা পাবেন ম্যাথ। এবার এই অধ্যায় থেকে আরও একটা প্রশ্ন আসবে, সেটা কোথা দিয়ে আসবে? এই যে উপযোগের প্রকারভেদ। আসেন উপযোগের প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করি। উপযোগের প্রকারভেদ নিয়ে আমরা এবার আলোচনা করি। উপযোগকে আমরা কয় ভাগে ভাগ করি? 5 ভাগে। কয় ভাগে? 5 ভাগে। একটা বলা আছে কি রূপগত, আর একটা সময়গত, একটা স্থানগত, একটা কি সত্যগত, আর একটা সেবাগত। একটা কি রূপগত, একটা সময়গত, একটা স্থানগত, একটা সত্যগত, আর একটা সেবাগত। আসেন এইগুলো সম্পর্কে বিস্তারিত জানি। প্রথমে রূপগত উপযোগ কাকে বলে? কোনো জিনিসের আকার আকৃতি পরিবর্তন করে বাড়তি যে উপযোগ সৃষ্টি করা হয়, কোনো জিনিসের আকার আকৃতি পরিবর্তন করার পরে যে বাড়তি উপযোগের সৃষ্টি হবে সেটাই আমাদের কি রূপগত উপযোগ। যেমন কাঠ দ্বারা চেয়ার টেবিল। ঠিক আছে, এই যে চেয়ার টেবিল আমরা কি দ্বারা নির্ণয় করতেছি? কাঠ দ্বারা। প্রথমে কাঠ আমাদের একটা কি উপকরণ ছিল, এটা দিয়ে আমরা কি নির্ণয় করতেছি যে বাড়তি একটা যে জিনিস, যে একটা পণ্য তৈরি করতেছি, এইটার ফলে যে আমাদের উপযোগটা হচ্ছে সেটাই আমাদের কি রূপগত উপযোগ। তাইলে কাঠ দ্বারা চেয়ার টেবিল, এরপরে কাপড় দ্বারা জামা প্যান্ট, লোহা দ্বারা মেশিন, গেট, এরপরে গম থেকে যে আটা, রুটি, এইগুলো কি আমাদের রূপগত উপযোগের অন্তর্ভুক্ত। এরপরে আছে সময়গত উপযোগ। এক সময়ের পণ্য অন্য সময় পর্যন্ত সংরক্ষণ করে রাখার ভোক্তার চাহিদা পূরণ করারকে যে উপযোগ সৃষ্টি হয়। দেখেন একটা পণ্যদ্রব্য যখন আপনি অনেক সময় দেখা যাচ্ছে একটা পণ্যদ্রব্য এখন উৎপাদন করে আপনি দীর্ঘদিন পরেও সেটা ভোগ করতে চাচ্ছেন, সেটার পরে যে উপযোগটা সৃষ্টি হচ্ছে সেটাই আমাদের সময়গত উপযোগ। এ জায়গায় বলা আছে যেমন আলু, পেঁয়াজ, রসুন ইত্যাদি, এই পণ্যগুলো কি আমরা দীর্ঘদিন যাবৎ রেখেও আমরা বিক্রয় করতে পারি। ঠিক আছে, এই যে আলু তারপরে পেঁয়াজ, রসুন, এগুলো আমাদের কি গুদামজাতকরণের মাধ্যমে আমরা রাখি। ঠিক আছে, কিসের মাধ্যমে? গুদামজাতকরণের মাধ্যমে। আর এটা কি উপযোগ? সময়গত উপযোগ। এরপরে আসি স্থানগত উপযোগ। দেখেন পণ্যদ্রব্য এক স্থান থেকে অন্য স্থানে কি হবে? এক স্থান থেকে অন্য স্থানে
হস্তান্তরের মাধ্যমে যে উপযোগের সৃষ্টি হয়, পণ্যদ্রব্য এক স্থান থেকে অন্য স্থানে হস্তান্তরের মাধ্যমে যে উপযোগটা সৃষ্টি হবে সেটাই আমাদের স্থানগত উপযোগ। যেমন গ্রাম থেকে শহরে চাল আনা, গ্রাম থেকে শহরে যে চাল এনে বিক্রয় করা হয়, এটা আমাদের এক স্থান থেকে অন্য স্থানে যে হস্তান্তর হচ্ছে এটা আমাদের স্থানগত। এরপরে ফার্ম থেকে বাজারে দুধ সরবরাহ, এরপরে বিদেশ থেকে মোবাইল আমদানি করা, এগুলো আমাদের কোন উপযোগ? স্থানগত উপযোগ। এরপরে আসেন সত্যগত উপযোগ। পণ্য কেনা বেচা মালিকানা হস্তান্তরের মাধ্যমে, পণ্য কেনা বেচার মাধ্যমে মালিকানা হস্তান্তর হয় যেটার মাধ্যমে, সেটাই আমাদের সত্যগত উপযোগ। যেমন উদাহরণ দেওয়া আছে, একজন গাড়ির মালিক তিনি গাড়ি বিক্রয় করে দেয়। ঠিক আছে, দেখা যাচ্ছে আমার একটা মোটরসাইকেল আছে, সেটা কি আমি আরেকজনের কাছে বিক্রয় করে দিছি। এখন ওই যে মোটরসাইকেলটা আমার ছিল তখন আমি সেই মোটরসাইকেলের মালিক ছিলাম, এখন যখন আমি ওইটা বিক্রয় করছি তখন ওইটার মালিক এখন অন্য কেউ হয়েছে। তাইলে কি এইটার ওই যে মালিকানা হস্তান্তর হচ্ছে, যে ওই যে পণ্যটা, ওই যে সম্পদটা, ওইটার কি মালিকানা হস্তান্তর হচ্ছে, ওর ফলে যে উপযোগটা সৃষ্টি হচ্ছে সেটাই আমাদের সত্যগত উপযোগ। এই যে এরপরে আছে সেবাগত। কোনো কাজ বা সুবিধার মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয়, কোনো কাজ বা সুবিধা, অবশ্যই সুবিধা থাকা লাগবে, এটা হচ্ছে সেবাগত উপযোগ। কোনো কাজ বা সুবিধার মাধ্যমে যে উপযোগের সৃষ্টি হয় সেটা আমাদের সেবাগত উপযোগ। দেখেন ডাক্তার রুগীকে চিকিৎসা দেয়, চিকিৎসা দেয়। এরপরে শিক্ষক শিক্ষা দেন, আইনজীবী পরামর্শ দেন, এইগুলো আমাদের কি সেবা। ডাক্তার আমাদের সেবা দেয়, শিক্ষক আমাদের কি শিক্ষা দেয়, এটাও আমরা কি একটা সেবা পাচ্ছি। তাহলে এইগুলো আমাদের কি উপযোগের অন্তর্ভুক্ত? সেবাগত উপযোগ। এই যে 5টা উপযোগ, এখান দিয়ে আপনারা একটা প্রশ্ন পাবেন উদ্দীপকে, এই যে সেবা অথবা আপনাদের স্থানগত অথবা সত্যগত, ঠিক আছে, এই সংক্রান্ত নিয়ে একটা উদ্দীপক দেওয়া থাকবে এবং দাগে বলা থাকবে এটা কোন উপযোগের অন্তর্ভুক্ত। ঠিক আছে, এটা আপনারা কি কোন উপযোগের অন্তর্ভুক্ত এটা আলোচনা করো। এইটা আপনাদের এবং দাগের ভিতরে একটা 20 তারিখের পরীক্ষায় একটা আসে বসে রয়েছে একটা অঙ্ক, একটা সৃজনশীল এখান থেকে, আর একটা ম্যাথ তো পাচ্ছেনই, তার মানে এখান থেকে পুরো 20 মার্ক ইজিলি আপনারা এই জায়গা থেকে কভার করতে পারতেছেন। এটা আমাদের ছিল কি প্রথম অধ্যায়। তাহলে প্রথম অধ্যায়টা যার এই অধ্যায়ের যেই স্লাইডগুলো পিডিএফ আকারে দরকার হবে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা আপনাদের এটা কি সাথে সাথেই দিয়ে দেব, ক্লাস শেষে আমরা এটা আপনাদের দিয়ে দেব। আর যদি এমসিকিউর ম্যারাথন ক্লাস লাগে তার জন্য কি আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। ঠিক আছে, যদি আপনারা কমেন্ট করেন তো আপনাদের উপর বেসিস করে আমরাই কিন্তু এই ক্লাসটা আনবো। ঠিক আছে, এরপরে আসেন আমাদের দ্বিতীয় অধ্যায় যাই। কোন অধ্যায়? দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায় না, এই অধ্যায়ের আরও একটা জিনিস বাদ থেকে গেছে যেটা আপনাদের জন্য রেডি করা, যে অধ্যায়ের মোস্ট রিপিটেড যে এমসিকিউগুলো, ইম্পর্টেন্ট এমসিকিউ। দেখেন প্রথমটা কি বলা আছে, উৎপাদন কি সৃষ্টি করে। ঠিক আছে, এটা এমনভাবে আসতে পারে যে অথবা উৎপাদনের মাধ্যমে পণ্যের কি সৃষ্টি হয়, অথবা উৎপাদনের মাধ্যমে কি সৃষ্টি হয়। ঠিক আছে, এখন সবগুলোই কিন্তু একই। দেখেন এটা ম্যাক্সিমাম বোর্ডে আসছে। ঠিক আছে, তাহলে কতটা গুরুত্বপূর্ণ আপনারা তো বুঝতেই পারছেন। উৎপাদন আমাদের কি সৃষ্টি করে? অবশ্যই উপযোগ সৃষ্টি করে। কি সৃষ্টি করে? উপযোগ সৃষ্টি করে। দেখি, উপযোগ সৃষ্টি করে। আচ্ছা আসেন পরেরটাই, উৎপাদন অর্থ কি অথবা উৎপাদন কি। দেখেন এটাও হিউজ বোর্ডে আসছে। তাহলে উৎপাদন অর্থ কি এবং অথবা উৎপাদন কি? অবশ্যই কি উপযোগ সৃষ্টি করা, উপযোগ সৃষ্টি করা। আচ্ছা এরপরে নিচের কোনটি উৎপাদনের আওতা বহির্ভুক্ত, মানে কি আওতার বাইরে। নিচের কোনটি উৎপাদনের বহির্ভুক্ত? পণ্যের নকশায়ন, এটা কি পণ্যের নকশায়ন, এটা অন্তর্ভুক্ত। ঠিক আছে, এরপরে দেখেন বন্টন ব্যবস্থা, কি বলা আছে? বন্টন ব্যবস্থা, এই যে বন্টন কার্যক্রম, এগুলো কি এই যে উৎপাদনের, এটা কি আওতাভুক্ত? কখনোই না, এটা এটার বহির্ভুক্ত। তাহলে এটার উত্তর কি আসবে? এটার উত্তর আসবে বন্টন ব্যবস্থা।
বন্টন ব্যবস্থা। দেখেন এরপরে উৎপাদন ও উপকরণের অনুপাতকে কি বলে? আমরা একটু আগেই নির্ণয় করে আসছি যে মোট উৎপাদন ভাগ মোট উপকরণের অনুপাতকে কি বলা হয়? অবশ্যই উৎপাদনশীলতা বলা হয়। কি বলা হয়? উৎপাদনশীলতা। এরপরে উৎপাদনশীলতা কিভাবে পরিমাপ করা হয়? কিসের উপরে? যন্ত্রের কার্যক্ষমতার উপরে। কিসের উপরে? যন্ত্রের কার্যক্ষমতার উপরে। আসেন দ্বিতীয় অধ্যায়, উৎপাদনের উপকরণ। দ্বিতীয় অধ্যায় কি আছে? উৎপাদনের উপকরণ। এই অধ্যায়ের যে মোস্ট জ্ঞানমূলক প্রশ্ন যেগুলো আপনাদের পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে? এই অধ্যায় থেকে আপনারা প্রশ্ন পাবেন কয়টা? 2টা। আসেন প্রথমে ভূমি কি? আমরা জানি যে যে পৃথিবীর যে উপরিভাগ থাকে এটা কি, এটাকে আমরা ভূমি বলা হয়, কিন্তু না, আসলে আমাদের উৎপাদন অথবা ব্যবসায়ের ভাষায় ভূমি কাকে বলে? যে প্রকৃতি পদার্থ সকল সম্পদই হচ্ছে ভূমি, ঠিক আছে? দেখেন বলা আছে কি প্রকৃতির সকল সম্পদকেই কি বলা হয়? ভূমি বলা হয়। প্রকৃতির সকল সম্পদকে ভূমি বলা হয়। আর এই প্রশ্নটা আসছে দেখেন শুধু রাজশাহী বোর্ডটাই, দেখেন 19, 18, 16 মানে প্রত্যেকটা বোর্ডেই এই প্রশ্নটা আসে, ঠিক আছে? তো এই অধ্যায় থেকে এই প্রশ্নটা আপনাদের কি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। এরপরে আছে দেখেন শ্রম কি? উৎপাদনের কাজে ব্যবহৃত মানুষের কায়িক বা মানসিক যে পরিশ্রম সেটাকে কি বলা হয়? শ্রম। উৎপাদনের কাজে ব্যবহৃত মানুষের কায়িক বা মানসিক পরিশ্রমকে কি বলা হয়? শ্রম। এই শ্রমকে আমরা কয় ভাগে ভাগ করি? শ্রমকে আমরা কয় ভাগে ভাগ করি? 2 ভাগে। একটা কি শারীরিক শ্রম আর একটা কি মানসিক শ্রম। এটা আমরা পরে শিখব। এরপরে আসি শ্রম বিভাগ। এরপরে কি শ্রম বিভাগ। দেখেন শ্রমিকদের যোগ্যতা, দক্ষতা ইত্যাদির উপর নির্ভর করে তাদের যে কাজটা ভাগ করে দেওয়া হয় এটাকে বলা হয় কি? শ্রম বিভাগ। এ জায়গায় বলা আছে শ্রমিকদের যোগ্যতা, দক্ষতার সামর্থ্য অনুযায়ী কাজ ভাগ করে দেওয়াকে কি বলা হয়? শ্রম বিভাগ। এখন যে কর্মী যে কাজের জন্য দক্ষ আমরা অবশ্যই কি তাকে সেই কাজের জন্যই রাখবো, এই জন্য এই শ্রম বিভাগ। এরপরে আছে দেখেন মূলধন কি? উৎপাদনে ব্যবহৃত মানুষের তৈরি যে কোনো সম্পদই হচ্ছে আমাদের মূলধন। যখন আমরা একটা ব্যবসায় প্রতিষ্ঠান শুরু করি, যে জিনিসগুলো নিয়ে আমরা ব্যবসায় প্রতিষ্ঠানটা শুরু করি সেগুলোই কি আমাদের সম্পদ। তাহলে সেটা আমাদের প্রথমে আমরা যখন ব্যবসায় নিয়ে আসি তাহলে এটা আমার কি হবে? মূলধন। এরপর আছে দেখেন শ্রমের দক্ষতা। এরপরে কি আছে? শ্রমের দক্ষতা। পণ্যের মান ঠিক রেখে কোনো নির্দিষ্ট সময়ে একজন শ্রমিক, দেখেন পণ্যের মান ঠিক রাখা লাগবে এবং কি নির্দিষ্ট সময়ে একজন শ্রমিক অধিক উৎপাদন করতে সক্ষম হবে, তাকে বলা হয় কি? শ্রমের দক্ষতা। পণ্যের মান ঠিক রেখে কোনো নির্দিষ্ট সময়ে একজন শ্রমিকের অধিক উৎপাদন করার ক্ষমতাকে, সে তার মানটা ঠিক রাখা লাগবে এবং কি ওই টাইমের ভিতরে অধিক উৎপাদন করতে পারবে, তাকেই বলা হবে কি? তাকে বলা হয় শ্রমের দক্ষতা। এরপরে ব্যবসায় জোট কি? কয়েকটি ব্যবসায় প্রতিষ্ঠান মিলে একত্রিত হয়ে মুনাফার আশায় একই ব্যবস্থাপনার ব্যবসায় পরিচালনা করলে, সাপোজ কিছু মুদি দোকান তারা সবাই মিলে একজোট হয়ে একটা ব্যবসায় সমিতি তৈরি করলো, ঠিক আছে? এই যে তারা একই ধরনের যে ব্যবসায় প্রতিষ্ঠানগুলো, এটা হচ্ছে ব্যবসায় জোট বলা হয়। তো আপনাদের প্রশ্ন আছে কয়টা? 1, 2, 3টা, এই পাশে আছে 3টা, 6টা। এই 6টা প্রশ্নের ভিতর থেকে 2টা প্রশ্ন তো আসবে অধ্যায় থেকে কয়টা? 2টা। এই 2টাই এর ভিতর থেকেই কমন পাবেন, এর বাইরে দিয়ে কিছুই পাবেন না, ঠিক আছে? আর আপনাদের তো মোদের বিদ্যালয়ের সাজেশনের উপরে 100% বিশ্বাস আছে, এটা আমরা মানি, ঠিক আছে? তো এবারও বিশ্বাস করেন, আশা করি অনেক ভালো কিছু একটা হবে। এরপরে আসেন খ দাগ, মানে আপনাদের অনুধাবনমূলক প্রশ্নের যে টপ সাজেশন, এর বাইরে দিয়ে আপনারা কিছু পাবেন না। দেখেন অনেক রিসার্চ করার পরে কিন্তু এগুলো আপনাদের জন্য কি আমরা রেডি করছি, এর বাইরে দিয়ে আপনারা প্রশ্ন পাবেন না, এবং পরীক্ষা শেষ হওয়ার পরে মোদের বিদ্যালয়ের পেজে আসে একটা থ্যাংক ইউ দিয়ে যান, ঠিক আছে? আচ্ছা আসেন তাহলে আমরা খ দাগ শুরু করি। সকল অর্থই কি মূলধন? ব্যাখ্যা করো। সকল অর্থই মূলধন। দেখেন অনেক বোর্ডে এটা আসছে, দিনাজপুর 22, রাজশাহী 22। এরপরে ভূমির উৎপাদন ব্যয় নেই, ব্যাখ্যা করো। ভূমির কি উৎপাদন ব্যয় নেই?
ঠিক আছে, এই ভূমিটা যেটা ভূমি এর কোনো ব্যয় দেওয়া হয়, এর জন্য কোনো খরচ করা লাগে না, এই জন্য এর উৎপাদন ব্যয় নাই। এটা ব্যাখ্যা করেন। ভূমি অবিনশ্বর মানে কি, ভূমির কোনো কি ধ্বংস নাই, ঠিক আছে, এই জন্য বলা আছে কি ভূমি অবিনশ্বর। এটা ব্যাখ্যা করো। ভূমি উৎপাদনের মূল ভিত্তি, ভূমি কিন্তু উৎপাদনের মূল ভিত্তি। এটা আপনাদের এমসিকিউতে আসতে পারে যে উৎপাদনের মূল ভিত্তি কি, তাহলে আমরা উত্তর কি লিখব, ভূমি। এরপরে ভূমি প্রকৃতির দান ব্যাখ্যা করো। অবশ্যই ভূমি প্রকৃতির দান, প্রকৃতি পদার্থ সকল থেকে আমরা কি বলা হয়। এরপরে বলা আছে কি শ্রম একটি জীবন্ত উপাদান। শ্রম কি একটা জীবন্ত উপাদান, অবশ্যই শ্রম দেয় কারা, শ্রমিকরা কি দেয়, শ্রম দেয়, সেহেতু একটি জীবন্ত উপাদান। এটা ব্যাখ্যা করো, এটাও আপনাদের অনেক গুরুত্বপূর্ণ। এরপরে দেখেন গ এবং ঘ দাগের জন্য যে গুরুত্বপূর্ণ টপিকগুলো, যেখান দিয়ে আপনাদের গ ঘ দাগের প্রশ্ন করা হয়। পুরো একটা বই, একটা অধ্যায়, কিন্তু সব জায়গা দিয়ে কিন্তু আপনাদের গ এবং ঘ দাগের প্রশ্ন আসে না, কিছু কিছু জায়গা আছে সেখান দিয়ে আপনাদের প্রশ্নগুলো আসে, ঠিক আছে। এখন আমরা সেই অধ্যায়গুলো বেসিক আলোচনা আপনাদের করে দিচ্ছি। এটা আপনারা যখন বইটা খুলবেন তখন দেখবেন অনেক ইজি হয়ে গেছে বিষয়টা, ঠিক আছে। এই সেম প্রশ্নই আপনাদের ম্যাক্সিমাম বোর্ডেই আসে। তাইলে আসেন প্রথমে শ্রমের প্রকারভেদ সম্পর্কে জানি। শ্রমের প্রকারভেদ, শ্রম প্রকারভেদ একটু আগেই বলছি, কয় প্রকার, দুই প্রকার, একটা কি শারীরিক আর একটা মানসিক। কোন কয় প্রকার, দুই প্রকার, একটা শারীরিক আর একটা মানসিক। আচ্ছা, প্রথমে আসে শারীরিক শ্রম। কোনো ব্যক্তির কায়িক শ্রমকে শারীরিক শ্রম বলা হয়, ঠিক আছে। এরপরে মানসিক শ্রম, কোনো ব্যক্তির অকায়িক শ্রমকে মানসিক শ্রম বলা হয়, যেটা মেধা দিয়ে যে শ্রমটা হয় সেটাকে বলা হয় কি মানসিক শ্রম। এখন এই যে শ্রমের প্রকারভেদ, এখান দিয়ে আপনাদের গ দাগে প্রশ্ন আসবে। কেমন প্রশ্ন আসবে, এই শারীরিক শ্রম অথবা মানসিক শ্রম দিয়ে একটা উদ্দীপক দেওয়া থাকবে। এখন উদ্দীপকে বলা থাকবে এটা কোন শ্রমের অন্তর্ভুক্ত, আপনারা অবশ্যই সেই জায়গায় উত্তর করবেন। যদি শারীরিক হয় তো শারীরিক, যদি মানসিক হয় তো মানসিক। আচ্ছা, এর পরের টপিকে যাই। শ্রমের গতিশীলতা কি, শ্রমের গতিশীলতা। গতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, আগের থেকেই বলে দিই, এটা একটু ভালোভাবেই মনোযোগ দেন। শ্রমের গতিশীলতা, দেখেন শ্রমের গতিশীলতাকে কয় ভাগে ভাগ করা হয়, 4 ভাগে। কয় ভাগে ভাগ করা হয়, 4 ভাগে। প্রথমে আসি ভৌগোলিক, এরপরে সেবাগত, পেশাগত, শিল্পগত এবং কি স্তরগত। প্রথমে আসি ভৌগোলিক। ভৌগোলিককে 2 ভাগে ভাগ করা হয়, একটা কি অভ্যন্তরীণ আর একটা আন্তর্জাতিক। আচ্ছা, ভৌগোলিকটা কি, পুরো বিশ্বটা, ঠিক আছে, পুরো বিশ্বটার ভিতরে যে কার্যক্রমগুলো হবে সেইগুলো কি এই ভৌগোলিকের ভিতরে আসবে, ঠিক আছে। এই ভৌগোলিককে আমরা কয় ভাগে ভাগ করি, 2 ভাগে, একটা অভ্যন্তরীণ, একটা কি আন্তর্জাতিক। অভ্যন্তরীণটা কি, নিজের দেশের ভিতরে যে কার্যক্রমগুলো গড়ে উঠবে সেইগুলো আমাদের কি অভ্যন্তরীণ। আর আন্তর্জাতিক কি, নিজের দেশের বাইরে, ঠিক আছে, নিজের দেশের বাইরে অন্য দেশের সাথে যে ব্যবসায় প্রতিষ্ঠান অথবা শ্রম যেগুলো আমরা গড়ে তুলি ওইগুলোকে বলা হয় কি আন্তর্জাতিক। আচ্ছা, এরপরে আসে পেশাগত। পেশাগতটা কি, বিভিন্ন পেশার মানুষ থাকে, বিভিন্ন পেশার কি মানুষ থাকে না, এই যে বিভিন্ন পেশার মানুষের মাধ্যমে যে শ্রমের গতিশীলতা হয় সেটা আমাদের কি পেশাগত গতিশীলতা। এরপরে শিল্পগত, এই যে এরপরে বলা আছে কি আনুভূমিক আর এটা কি উলম্ব। দেখেন শিল্পগতর ভিতরে এই যে উলম্বটা, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক, যে উলম্ব গতিশীলতা কি। প্রথমে আসি আমাদের আনুভূমিকটা কি। আনুভূমিকটা কি, সাপোজ একটা কোম্পানি আকিজ গ্রুপ, ঠিক আছে, আকিজ গ্রুপের একজন কি ম্যানেজার, আকিজ গ্রুপের একজন ম্যানেজার, সে যদি অন্য কোনো একটা কোম্পানিতে, সাপোজ বসুন্ধরা কোম্পানিতে যদি সে ম্যানেজার পোস্টে যদি আবার সে নিয়োগ পায় ওইখানে, তাহলে তখন সেটা হবে কি আনুভূমিক, মানে সে তার যে পদমর্যাদাটা থাকবে সেটা যদি অন্য কোনো কোম্পানিতে যায় তাও সেই পদমর্যাদাটা কি সেম থাকবে, তাইলে সেটা হবে কি আনুভূমিক। মানে এইটার কি পদোন্নতিও হবে না, আবার নিচের দিকেও আসবে না, আবার উপরের দিকেও যাবে না, পদমর্যাদাটা কি থাকবে সমান থাকবে, তাহলে সেটা কি আসবে আনুভূমিক। এরপর আসে উলম্ব। উলম্ব মানে কি, সবসময় আমরা লম্ব কিটা জানি উপরের দিকে, ঠিক আছে, এটা কি উপরের দিকে যাবে, মানে আপনার পদোন্নতির মাধ্যমে যে উৎপাদনশীলতার সৃষ্টি হয়। প্রথমে আপনি কর্মী আছেন, এরপরে হচ্ছে আপনি ম্যানেজার হচ্ছেন, ম্যানেজারের পরে আপনি ব্যবস্থাপক হচ্ছেন, এই যে আপনার পদের উন্নতি হচ্ছে, এটা হচ্ছে কিসের মাধ্যমে, উলম্ব গতিশীলতার মাধ্যমে। তাহলে আপনাদের এইখান দিয়ে একটা ঘ দাগে শিওর, ঘ দাগে 100%
একটা সৃজনশীল পাবেন, এখান দিয়ে লিখে রাখেন, একটা সৃজনশীল পাবেন। কেমন পাবেন? এই আনুভূমিক অথবা উল্লম্ব দিয়ে আপনাদের বলা থাকবে যে একজন কর্মী অথবা ব্যবস্থাপক দিয়ে উদ্দীপক দেওয়া থাকবে যে এটা আপনার বোঝা লাগবে যে এটা আনুভূমিক না এটা উল্লম্ব, ঠিক আছে। এরপরে আসেন স্তরগত। এরপরে স্তরগতটা কি দেখেন, স্তরগত মানে কি যে এটা নিচের দিকেও যাবে আবার কি উপরের দিকেও আসবে, ঠিক আছে। এটা কি আপনার নিচের দিকেও আসবে উপরের দিকে। যখন একটা কোম্পানির কাজের প্রতি অনেক বেশি ভালো পারফরমেন্স দেয় তখন তাকে কি পদোন্নতির মাধ্যমে কি উপরের দিকে উঠায়। কর্মী থাকলে ম্যানেজার বানায়, ব্যবস্থাপক বানায়, কি এমন বানায় না। এখন তার কাজের যদি মানটা খারাপ হয়ে যায়, সাপোজ সে ম্যানেজার আসে তাহলে সে ম্যানেজার থেকে তাকে কি হবে কর্মীতে নিয়ে আসবে। এই যে উঠানামা করবে এটা কিসে করবে? স্তরগত, ঠিক আছে। তাইলে এইটা একটু ভালোভাবে ক্লিয়ার করবেন যে শিল্পগতর ভিতরে আনুভূমিক আর উল্লম্ব। আনুভূমিকটা কি হবে? সে যদি কোনো একটা কোম্পানিতে ম্যানেজার থাকে তো অন্য কোম্পানিতে যেও কিন্তু সে ম্যানেজার পোস্টেই জয়েন করবে, তাহলে সেটা হবে কি আনুভূমিক। আর উল্লম্বটা কি? সে শুধু উপরের দিকে পদোন্নতির মাধ্যমে উপরের দিকে উঠবে। আর স্তরগতটা কি? সে উপরের দিকেও উঠবে, আবার যদি খারাপ করে তাহলে কি নিচের দিকেও আসবে। তাহলে এটা বলা আছে কি স্তরগত। এই টপিকটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। এটা হচ্ছে শ্রমের গতিশীলতা। আসেন এরপরের টপিকে যাই আমরা। সংগঠনের প্রকারভেদ, আরেকটা ইম্পর্টেন্ট, সংগঠনের প্রকারভেদ। দেখেন সংগঠনের প্রকারভেদের ভিতরে কি কি আছে। সংগঠনের প্রকারভেদকে কয় ভাগে ভাগ করা যায়? 7 ভাগে। কয় ভাগে? 7 ভাগে। প্রথমে বলা আছে এক মালিকানা ব্যবসায়, অংশীদারি ব্যবসায়, কোম্পানি সংগঠন, রাষ্ট্রীয় সংগঠন, এরপরে বলা আছে যৌথ উদ্যোগের সংগঠন, সমবায় সংগঠন এবং ব্যবসায় জোট। কি বলা আছে? ব্যবসায় জোট। এই 7 ভাগে। এই যে এক মালিকানা ব্যবসায়, এইটা আপনারা 9-10-এ পড়ে আসছেন, ঠিক আছে। এবং আপনাদের ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা প্রথম পত্রের এই যে অংশীদারি ব্যবসায়, এক মালিকানা ব্যবসায়, কোম্পানি সংগঠন, রাষ্ট্রীয় ব্যবসায়, প্রত্যেকটা টপিকের এক একটা অধ্যায় নিয়ে আপনাদের আলোচনা করা আছে। আর এই জায়গায় আপনাদের আংশিক একটা ধারণা দিয়ে দিছে। আসেন আমরা একটু জানি। প্রথমে এক মালিকানা ব্যবসায় কাকে বলে? একজন মালিক নিয়ে যে ব্যবসায় মুনাফা লাভের উদ্দেশ্যে একজন মালিক নিয়ে যে ব্যবসায় প্রতিষ্ঠান গঠন করা হয় তাকে বলা হয় এক মালিকানা ব্যবসায়। এরপরে বলা আছে কি অংশীদারি ব্যবসায়। অবশ্যই অংশীদারি আসলে চুক্তিপত্র আসবেই। কে আসবে? চুক্তিপত্র। চুক্তিপত্রের ভিত্তিতে যে ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে ওঠে তাকে বলা হয় কি অংশীদারি ব্যবসায়। এরপরে কোম্পানি সংগঠন, আইন দ্বারা যে ব্যবসায় প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে তাকে বলা হয় কি কোম্পানি সংগঠন। এই কোম্পানি সংগঠনকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? 2 ভাগে। একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি আর একটা কি পাবলিক লিমিটেড কোম্পানি। এরপরে রাষ্ট্রীয় সংগঠন। দেখেন রাষ্ট্রীয় সংগঠনটা কি? সরাসরি সরকার দ্বারা পরিচালিত যে ব্যবসায় প্রতিষ্ঠান তাকে বলা হয় কি রাষ্ট্রীয় সংগঠন, ঠিক আছে, যেটা সরকার দ্বারা পরিচালিত হবে। এরপরে যৌথ উদ্যোগে মানে দেখেন যৌথ উদ্যোগে বলতে কি এক বা একাধিক ব্যক্তি সমন্বয়ে যে ব্যবসায়টা গড়ে উঠবে সেটা কি যৌথ উদ্যোগের সংগঠন। এরপরে কি সমবায় সংগঠন। আচ্ছা এই সমবায় সংগঠনটা কেমন ধরনের সংগঠন? দেখেন সমবায় সংগঠন যখন সমবায়টা আমাদের কেমনভাবে নির্ণয় করা হয়, যদি কোনো একটা গ্রাম অথবা কোনো একটা নিয়ে মানে একটা গোষ্ঠী অথবা কি একটা জাতি নিয়ে যে ব্যবসায় সংগঠনটা গঠন করা হয় সেটা সমবায় সংগঠন। এরপরে বলা আছে ব্যবসায় জোট। আমরা একটু আগে পড়ে আসছি ক দাগের জন্য যে ব্যবসায় জোট কাকে বলে। ব্যবসায় জোট কাকে বলে? যে ব্যবসায় জোটটা হবে কেমন? যে একটা ব্যবসায় প্রতিষ্ঠান, সেই ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান মিলে যে এক মানে সংবদ্ধভাবে যে ব্যবসায় সংগঠনটা গড়ে উঠবে সেটাকে বলা হয় ব্যবসায় জোট, ঠিক আছে। এই যে বলছি যে মুদির দোকান, কিছু মুদির দোকান মিলে একটা বাজারের কিছু মুদির দোকান মিলে একটা তাদের একটা ব্যবসায় সংগঠন খুলছে, সেটা হবে কি ব্যবসায় জোট। তাইলে আপনাদের এখান দিয়েও একটা কি প্রশ্ন আসবে। কেমন প্রশ্ন আসবে? যে অংশীদারি ব্যবসায় নিয়ে বলা থাকতে পারে, কোম্পানি সংগঠন নিয়ে, রাষ্ট্রীয় ব্যবসায় নিয়ে, এইটা নিয়ে আপনাদের দাগে বলা থাকবে। অবশ্যই উদ্দীপকে বলা থাকবে। ওখান থেকে আপনাদের বের করতে হবে যে এটা কোন সংগঠনের আওতাভুক্ত, ঠিক আছে। তাইলে এখান দিয়ে আপনারা কি একটা গ এবং ঘ দাগের প্রশ্ন পাবেন। যাদের স্ক্রিনশটের দরকার একটা স্ক্রিনশট নিয়ে নিন। তাইলে
আমরা আজকে দ্বিতীয় অধ্যায়ে শিখলাম কি, শ্রমের প্রকারভেদ, শ্রমের গতিশীলতা মোস্ট ইম্পর্ট্যান্ট, এবং সংগঠনের প্রকারভেদ এটাও মোস্ট ইম্পর্ট্যান্ট। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা আসি আমাদের এই অধ্যায়ের যে টপ এমসিকিউগুলো। দেখেন এই অধ্যায়ের টপ এমসিকিউগুলো। উৎপাদনের উপকরণ কয়টি? উৎপাদনের উপকরণ কয়টি? 4টি। কয়টি? 4টি। উৎপাদনের উপকরণ কয়টি? 4টি। আচ্ছা, এরপরে দেখেন উৎপাদনের গতিশীলতার উপাদান কোনটি? উৎপাদনের গতিশীলতার উপাদান কোনটি? উৎপাদন গতিশীলতার উপাদান কোনটি? শ্রম। কোনটি? শ্রম। শ্রম। এরপরে উৎপাদনের আদি উপকরণ কোনটি? উৎপাদনের আদি উপকরণ। আদি উপকরণ বলতে আমরা কি বোঝা হয়? আদি উপকরণ মানে ভূমি। ঠিক আছে। উৎপাদনের ভূমি। আচ্ছা, এরপরে আসি ভূমি। আচ্ছা, উৎপাদনের উৎপাদিত উপাদানকে কি বলে? উৎপাদনের উৎপাদিত উপাদানকে কি বলা হয়, অথবা উৎপাদনের উৎপাদিত উপাদান কোনটি? আচ্ছা, উৎপাদনের উৎপাদিত উপাদান মানে কি এটা আমরা আগে বুঝি। উৎপাদনে যেটা আমরা কি উৎপাদন করব। ঠিক আছে। উৎপাদনের ভিতরে আমরা যেটা উৎপাদন করব, উৎপাদনের উৎপাদিত মূলধন অবশ্যই কি বলা হয়? কোনটি? মূলধন। এরপরে আসি মূলধন পারিতোষিককে কি বলা হয়? এই যে পারিতোষিক এটার মানে কি? আগে এইটা সম্পর্কে জানি। এটার মানে কি? যদি আমরা শ্রম অথবা সেবার মাধ্যমে যেটা পেয়ে থাকি, শ্রম অথবা সেবার মাধ্যমে যেটা আমরা পেয়ে থাকি, অথবা কি শ্রম অথবা সেবা, অথবা কি যদি আমরা ব্যাংকে টাকা জমা রাখি। ঠিক আছে। ব্যাংকে কি টাকা জমা রাখি, টাকা জমা রাখার মাধ্যমে ব্যাংক আমাদের যেটা দেয়, ঠিক আছে, সেটাকে বলা হয় এই যে কি পারিতোষিক। এটা কি অবশ্যই সুদ। কোনটি কায়িক শ্রম? ঠিক আছে। কায়িক শ্রম মানে কি নিজের গায়ের যে বলটা দিয়ে যে শ্রমটা করা হয় তাকে বলা হয় কি কায়িক শ্রম। প্রথমে প্রকৌশলের কাজ। প্রকৌশলের কাজ কি গায়ে জোর দিয়ে হয়? হয় না। এরপরে চিত্রকারের কাজ, এটাও হয় না। এরপরে কি জেলের কাজ। দেখবেন যারা জেলে যারা নদীতে মাছ ধরতে যায় তাদের কি শারীরিক যে শ্রমটা এটাই বেশি হয়। তাহলে কি এটা কোনটি কায়িক শ্রমের অন্তর্ভুক্ত? তাহলে এটা কি জেলের কাজ। জেলের কাজ। আচ্ছা, এরপরে কোন সংগঠনটি চুক্তির অপর ভিত্তি করে গঠন করা হয়? চুক্তির কথা আসলে অবশ্যই অংশীদারি আসবেই। ঠিক আছে। অংশীদারি ব্যবসায়ের সংজ্ঞা কি? চুক্তির ভিত্তিতে যে ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে ওঠে তাকে অংশীদারি ব্যবসায় বলা হয়। তাহলে এখানে অংশীদারি ব্যবসায় আসবে। আচ্ছা, এইবার আসি আমরা পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় উৎপাদন ব্যবস্থাপনা। ঠিক আছে। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অধ্যায় আপনাদের এই যে পঞ্চম অধ্যায়। এই অধ্যায় থেকে আপনারা 2টা তো পাবেনই, সাথে আরও একটা পাবেন। ঠিক আছে। তাহলে কয়টা প্রশ্ন পাবেন এই অধ্যায় থেকে? 3টা। এই একটা অধ্যায় যদি আপনারা কভার করেন তাহলে 3টা প্রশ্নের উত্তর দিতে পারতেছেন। তাহলে এই অধ্যায়টা একটু কি মনোযোগ সহকারে করেন। আসেন শুরু করি। উৎপাদন ব্যবস্থাপনা কি? এই যে আমাদের সাবজেক্টের নামই কি উৎপাদন। ঠিক আছে। আর উৎপাদন সাবজেক্ট যখন, তখন উৎপাদন ব্যবস্থা নিয়ে প্রশ্ন আসবে না এটা হইতেই পারে না। এইটা কি 100% কোয়া জায়গায় এসে বসে রয়েছে যে উৎপাদন ব্যবস্থাপনা কি, এটা আসবেই। ঠিক আছে। এটা
এরপরে দেখেন বলা আছে কি কাঁচামালকে পরিণত পণ্যে রূপান্তর করার কার্যাবলীর পরিকল্পনা প্রণয়ন, প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ ও নিয়ন্ত্রণ প্রক্রিয়াই হলো উৎপাদন ব্যবস্থাপনা। তাহলে আমাদের কাঁচামালে পরিণত করার থেকে শুরু করে যে কার্যক্রমগুলো হবে তাকেই বলা হবে উৎপাদন ব্যবস্থাপনা। দেখেন হিউজ বোর্ডে আসছে এগুলো, ঠিক আছে, এবং আপনাদেরও আসবে এই প্রশ্নটা। এরপরে দ্রব্য কি? যেসব উপাদান মানুষের উপকারে আসে, যেসব উপাদান কি মানুষের উপকারে আসে এবং ভোগ করা যায় তাকে বলা হয় দ্রব্য। যেসব উপাদান মানুষের অবশ্যই কি উপকারে আসা লাগবে এবং ওইটা কি যে ভোক্তা সে ভোগ করতে পারবে তাকে বলা হয় দ্রব্য। এরপরে কি সেবা কি? যে অদৃশ্য কার্যকলাপ মানুষের উপকারে আসে। সেবাটা কি দেখা যায়? অবশ্যই দেখা যায় না। সেবাটা দেখা যায় না, সেবাটা টাচ করা যায় না। তাহলে বলা আছে যে অদৃশ্য কার্যকলাপ মানুষের উপকারে আসে এবং মনের তৃপ্তি মেটায়, ঠিক আছে, মনের তৃপ্তি মেটায় তাকে বলা হয় কি সেবা। আচ্ছা, এরপরে দেখেন সুবিধাজনক পণ্য। সুবিধাজনক জায়গা থেকে যে পণ্য ক্রয় করা হয়, আমরা সুবিধাজনক জায়গা থেকে যে পণ্যটা ক্রয় করব সেটাকে বলা হয় সুবিধাজনক পণ্য। এরপরে ক্রেতা কেন্দ্রিক। দেখেন ক্রেতার ফরমাইশ অনুযায়ী পণ্য তৈরি করাকে ক্রেতা কেন্দ্রিক বলা হয়। পণ্য আছে যে ক্রেতা তার কি ফরমাইশ অনুযায়ী পণ্য কি করা হবে? উৎপাদন করা হবে এবং বন্টন করাই হলো ক্রেতা কেন্দ্রিক। এইগুলো আপনাদের এই অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন। আসেন আমরা এই অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্নে যাই, যেগুলো টপের অনুধাবনমূলক প্রশ্ন। এর বাইরে দিয়ে আপনাদের এই অধ্যায় থেকে অনুধাবনমূলক প্রশ্ন আসবে না। যদি ক এবং খ দাগটা ভালোভাবে আপনারা পারেন তো তাইলে কিন্তু আপনাদের গ এবং ঘ দাগের নাম্বারের কি মার্কস পাওয়ার প্রবণতা কি বেড়ে যায়, ঠিক আছে। তাহলে আমরা ক এবং খ দাগ শিওরভাবে দেব। প্রথমে আসেন সেবা অস্পর্শনীয় ব্যাখ্যা করো। কাস্টমাইজেশন বলতে কী বোঝো ব্যাখ্যা করো। দ্রব্য দৃশ্যমান ব্যাখ্যা করো। সেবা অদৃশ্যমান এটাও ব্যাখ্যা করো। এরপরে বর্তমান উৎপাদন ব্যবস্থাপনা কেন ক্রেতা কেন্দ্রিক হচ্ছে, মানে কি কেন ক্রেতাদের পছন্দ মতো উৎপাদন করা হচ্ছে এটা নিয়ে ব্যাখ্যা করাও। এরপর আছে লোভনীয় পণ্য, এর উদাহরণ সহ ব্যাখ্যা করো। সেবার মালিকানা হস্তান্তর করা যায় না। যে সেবাটা আমরা পাবো সেটাকে আমরা আরেকজনকে হস্তান্তর করতে পারবো? দ্রব্য আমরা হস্তান্তর করতে পারি কিন্তু সেবা আমরা হস্তান্তর করতে পারি না। আচ্ছা, এইগুলো আপনাদের কি এই অধ্যায়ের টপ অনুধাবনমূলক প্রশ্ন। আসেন এই অধ্যায়ের আমরা বেসিক যাই, যেটা গ এবং ঘ দাগের জন্য ইম্পর্টেন্ট। উৎপাদন ব্যবস্থাপনার কার্যাবলী। আরেকটা কি আছে? পণ্যের বৈশিষ্ট্য। তাহলে প্রথমে আমরা উৎপাদন ব্যবস্থাপনার কার্যাবলী সম্পর্কে জানি। দেখেন উৎপাদন ব্যবস্থাপনার কার্যাবলী, যখন আমরা উৎপাদন ব্যবস্থাপনাটা কি, যখন আমরা একটা পণ্য উৎপাদন করব সেই উৎপাদন করতে আমার যা যা করা লাগবে সেটা হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা। প্রথমে হচ্ছে পণ্যের নকশায়ন। যে পণ্যটা আমরা উৎপাদন করব সেই পণ্যটাকে আমরা নকশা করব, যে আমরা এই পণ্যটা এই ধরনের পণ্য আমরা উৎপাদন করতে চাচ্ছি, এমন ডিজাইন হবে, এটা হচ্ছে কি পণ্যের নকশায়ন। এরপরে উৎপাদন পরিকল্পনা। অবশ্যই আমাদের পরিকল্পনা থাকা লাগবে। পরিকল্পনা ছাড়া কোনো কিছুই সম্ভব না। আমি এরপরে কি করব এটার জন্য আমাদের পরিকল্পনা থাকে। সেহেতু আমরা যখন পণ্য উৎপাদন করব তাহলে কি আমাদের অবশ্যই পরিকল্পনা থাকা লাগবে। উৎপাদনের পরিমাণ পূর্বানুমান করা। দেখেন আমরা কি পরিমাণ পণ্য উৎপাদন করব তার আমার একটা পূর্ব অনুমান থাকবে, যে আমি 10,000 পিস পণ্য উৎপাদন করব, 20,000 পিস পণ্য উৎপাদন করব, এমনকি আমার কি থাকবে? অনুমান থাকবে। এই জন্য বলা আছে উৎপাদনের পূর্বানুমান করা। কার্য গবেষণা। কি বলা আছে? কার্য গবেষণা। যখন আমরা এই কাজটা নিয়ে যখন আমরা উৎপাদন করব সেই উৎপাদনের যে কাজটা ওইটা নিয়ে আমরা গবেষণা করব, ঠিক আছে। এরপরে আসেন উৎপাদন নিয়ন্ত্রণ। এই উৎপাদনটাকে কি আমরা নিয়ন্ত্রণের ভিতরে রাখবো, ঠিক আছে। এরপরে মজুদ নিয়ন্ত্রণ। যখনই পণ্যটা উৎপাদন করা হবে তারপরে কি এটা মজুত করা লাগবে। আমরা তো পণ্য উৎপাদন করেই তো আর সেল দিতে পারতেছি না, এটা আমাদের কি মজুত করে রাখা লাগবে। তারপরে আমাদের ধীরে ধীরে বাজারে এটাকে আমাদের বিক্রয় করা লাগবে। মান নিয়ন্ত্রণ। অবশ্যই পণ্যের মানটা কি, যখন যে পণ্যটা আমরা দেখা যাচ্ছে ভালো, যে মানে আমরা পণ্যটা প্রথমে উৎপাদন করব ওই মানটা আমাদের শেষ পর্যন্ত থাকা লাগবে। এজন্য বলা আছে মান নিয়ন্ত্রণ। যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ। যে যন্ত্রপাতি দিয়ে আমরা পণ্যদ্রব্য উৎপাদন করব সেই যন্ত্রপাতিটা কি রক্ষণাবেক্ষণ করা লাগবে, যদি উৎপাদনে আমাদের কোনো সমস্যার সৃষ্টি না হয় এই কারণে। এরপরে উৎপাদন বাজেট প্রণয়ন। অবশ্যই যখন আমরা উৎপাদন করব উৎপাদনের একটা বাজেট তো থাকবে, বাজেট ছাড়া কোনো কিছুই সম্ভব না, ঠিক আছে। কোনো উৎপাদন কোনো একটা কিছু কিনতে গেলেও আমাদের বাজেট থাকা লাগে। সেহেতু যখন আমরা উৎপাদন করব
আমাদের কি একটা বাজেট থাকবে, ক্রয় সিদ্ধান্ত গ্রহণের সহায়তা, ঠিক আছে। এখন ভোক্তারা যে এটা ক্রয় করবে এই সম্পর্কে ভোক্তাদের কি অবগত করা লাগবে, ঠিক আছে, ওদের সহায়তা করা লাগবে, যে এই পণ্য সম্পর্কে জানানো লাগবে যে এই পণ্যটা কেমন, আপনাদের কিনলে কেমন উপকারে আসতে পারে, এই যে এই 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 পণ্যটা কিনলে আপনারা এমন এমন সুবিধা পাবেন, এটা সম্পর্কে তাদের কি অবগত করা লাগবে। এই জন্য বলা আছে ক্রয় গ্রহণের সহায়তা। এটা হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনার কার্যাবলী। এইখান দিয়ে আপনারা একটা গ এবং ঘ দাগের প্রশ্ন পাবেন, ঠিক আছে। এরপরে দেখেন, এরপরে বলা আছে কি পণ্যের বৈশিষ্ট্য। পণ্যের বৈশিষ্ট্য, আচ্ছা দেখি পণ্যের বৈশিষ্ট্য কি আছে। দৃশ্যমানতা, অবশ্যই পণ্যটা কি দৃশ্যমান হওয়া লাগবে, চোখে দেখা লাগবে, ঠিক আছে। তারপরে বলা আছে স্পর্শনীয়, পণ্যটাকে আমরা কি স্পর্শ করতে পারবো, ঠিক আছে, টাচ করতে পারবো, ছুঁতে পারবো। যখনই পণ্যটাকে আমরা টাচ করতে পারবো, ছুঁতে পারবো, তখনই তার একটা নির্দিষ্ট আকার থাকবে। যদি নির্দিষ্ট আকারই না থাকে তাহলে আমরা সেটাকে কিভাবে টাচ করব। এবার তারপরে বলা আছে স্থানের ব্যবহার। দেখেন যখনই পণ্যটাকে আমরা ছুঁতে পারবো, পণ্যের একটা আকার থাকবে, তখন কি সে একটা স্থান মানে একটা জায়গা দখল করে নিয়ে থাকবে পণ্যটা। আচ্ছা, এরপরে আছে রক্ষণাবেক্ষণ যোগ্যতা। দেখেন রক্ষণযোগ্যতা, সরি এদের একটু ভুল আছে, সংরক্ষণ যোগ্যতা হবে, ঠিক আছে। কী হবে? সংরক্ষণ যোগ্যতা। পণ্যটা যখন আমাদের একটা স্থানের ব্যবহার থাকবে তখন কি আমরা সেই পণ্যটাকে কি সংরক্ষণ করতে পারবো। এরপরে হস্তান্তর যোগ্যতা, অবশ্যই পণ্যটা হস্তান্তর করা লাগবে, কারণ কি পণ্যটা আমরা বিক্রয় করব, ঠিক আছে, একজনের কাছ থেকে আরেকজনের ক্রেতা থেকে ভোক্তায় যাবে, তাহলে এইটা কি হস্তান্তর যোগ্যতা। এরপরে পচনশীলতা, অবশ্যই পণ্যটার কি পচনশীলতা থাকবে, একটা এক্সপায়ার ডেট থাকবে, যে এই পণ্যটা এতদিন পরে এই পণ্যটা কি নষ্ট হয়ে যাইতে পারে, এমন একটা কি ডেট থাকে, সেটা হচ্ছে কি পচনশীলতা। এইখান দিয়ে আপনাদের একটা ঘ দাগে প্রশ্ন আসবে। তাইলে আপনারা আছে উৎপাদন ব্যবস্থাপনার কার্যাবলী দিয়ে একটা প্রশ্ন পাবেন, এবং কি পণ্যের বৈশিষ্ট্য, উদ্দীপকে একটা পণ্য সম্পর্কে বলা থাকবে, এটা আপনার বৈশিষ্ট্যটা বের করা লাগবে, এটা কি বলা আছে, ঠিক আছে। এই ছিল এই অধ্যায়ের গ এবং ঘ দাগের আপনাদের সুপার সাজেশন, ঠিক আছে। আসেন এরপরের এই অধ্যায়ের যে এমসিকিউ আছে, এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করি। দেখেন কোনটি সেবামূলক প্রতিষ্ঠান, কোনটি সেবামূলক প্রতিষ্ঠান, এই জায়গায় কি বলা আছে, বিআরটিসি, ঠিক আছে। বিআরটিসি একটি সেবামূলক প্রতিষ্ঠান, ঠিক আছে, এটা পুরো সরকারি একটি প্রতিষ্ঠান, এটা আমাদের কি সেবা দেয়। এরপরে দেখেন বিআরটিসি, ভোক্তারা দেখামাত্র ক্রয় করে এমন পণ্যকে কি বলা হয়। আমরা যে বাজার দিয়ে যখন যাই তখন কোনো একটা পণ্যের দিকে যদি আমাদের আকর্ষণ সৃষ্টি হয়, সেই পণ্যটাকে কি যদি আমরা দেখি, ওটা যদি আমাদের কেনার ইচ্ছা জাগে, তখন তাকে কি বলা হয়, অবশ্যই লোভনীয় পণ্য, ঠিক আছে। কি পণ্য? লোভনীয়, কারণ এটা দেখে আমার লোভ হচ্ছে, লোভনীয় পণ্য। এরপরে দেখেন মিস্টার খালেক স্থানীয় বাজার থেকে হলুদ, মরিচ, মশলা জাতীয় পণ্য সংগ্রহ করে, প্রক্রিয়াজাত করেন, তারপর বিভিন্ন ধরনের ক্রেতাদের চাহিদা বিবেচনা করে প্যাকেট ও বাজারজাত করেন। বর্তমানে তার প্রতিষ্ঠানে 12 জন শ্রমিক নিয়োজিত। কতজন শ্রমিক নিয়োজিত? 12 জন। উদ্দীপকের উল্লেখিত কাজটি কোন ধরনের ব্যবস্থাপনার কার্যভুক্ত? অবশ্যই বিপণন। এটা কি পণ্যদ্রব্য শুরু থেকে শেষ পর্যন্ত যে কার্যক্রম হয় সেটাকে বলা হয় কি বিপণন। দেখেন বিপণন। উদ্দীপকের কার্যক্রমের ফলে কিসের বৃদ্ধি পাচ্ছে? দেখেন কিসের বৃদ্ধি হচ্ছে? কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার হচ্ছে। তাহলে কি 1 এবং 2। আচ্ছা, উৎপাদন ব্যবস্থাপনার বর্তমান নাম কি? মোস্ট ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, এটা প্রশ্নে আপনাদের আগামী দিন পরীক্ষা এসে গেছে, যে উৎপাদন ব্যবস্থাপনার বর্তমান কাজ কি? মান ব্যবস্থাপনা। উৎপাদন ব্যবস্থাপনার কাজ কোনটি? মান ব্যবস্থাপনা। আচ্ছা, সর্বপ্রথম শিল্প বিপ্লব কোথায় সংঘটিত হয়েছিল? সর্বপ্রথম কোথায় হয়েছিল? ইংল্যান্ডে। কোথায় হয়েছিল? ইংল্যান্ডে। আচ্ছা, এরপরে আসি আমরা ষষ্ঠ অধ্যায়, পণ্য ডিজাইন। ষষ্ঠ অধ্যায়, এই অধ্যায় দিয়েও আপনারা 2টা প্রশ্ন পাবেন। কয়টা পাবেন? 2টা। আসেন প্রথম অধ্যায়ের যে ইম্পর্টেন্ট যে জ্ঞানমূলক, প্রথমে আছে পণ্য ডিজাইন কি। উৎপাদিত পণ্যের ধরন, মান ইত্যাদি নির্বাচন করাকে বলা হয় কি? ইত্যাদি নির্বাচন করাকে বলা হয় পণ্য ডিজাইন। তাহলে কি উৎপাদিত পণ্যের ধরন, মান
ইত্যাদির যে নির্বাচন করা হবে তাকে বলা হয় কি পণ্যের ডিজাইন। এটা দেখেন হিউজ বোর্ডে আসছে, আরও আসবে আপনাদেরও এই পণ্যটা, অধ্যায়ের নাম পণ্য ডিজাইন, তো এই পণ্য ডিজাইন নিয়ে একটা প্রশ্ন আপনাদের থাকবেই। একটা জিনিস আপনাদের ক্লিয়ার করি, যে অধ্যায় সেই অধ্যায়ের যে নামটা ওই সম্পর্কিত দেখবেন আপনার সংজ্ঞা দেওয়া থাকবে, ওইটা অবশ্যই মুখস্থ করবেন, আর ওইটা পরীক্ষায় আসে বসে রয়েছে, ঠিক আছে। এরপরে দেখেন প্যাকেজিং ডিজাইন কি, পণ্যের আকার আকৃতি গুণাগুণ পরিবর্তন না করে শুধুমাত্র পণ্যের প্যাকেজিং পরিবর্তন করা হবে। পণ্যের আকার আকৃতি সবগুলোই সেম থাকবে, শুধুমাত্র কী হবে পণ্যের যে প্যাকেজ থাকবে ওইটার ডিজাইন পরিবর্তন করাকে বলা হয় কি প্যাকেজিং ডিজাইন। এরপরে ক্রিয়াগত ডিজাইন অথবা ব্যবহারিক ডিজাইন, দুটোই একই, ক্রিয়াগত ডিজাইনও যা ব্যবহারিক ডিজাইনও তাই। দেখেন যে ডিজাইন পণ্যের কার্যকারিতা বা উপকারিতা পরিবর্তন করা হয় তাকে ক্রিয়াগত অথবা কি ব্যবহারিক ডিজাইন বলা হয়। তার মানে এটা কি করবে, পণ্যের কার্যকারিতা এবং উপকারিতা পরিবর্তন করবে। এই পণ্যটা যে আমার এই কাজটা করতো, এখন এই পণ্যটা আমরা কি পুনরায় উৎপাদন করে এটার কার্যকারিতা আমরা চেঞ্জ করছি, এটাকে বলা হয় কি ক্রিয়াগত বা ব্যবহারিক ডিজাইন। আসেন এরপরে আমরা কি মডিউলার ডিজাইন কাকে বলে, সম্পূর্ণ পণ্যকে বিভিন্ন ভাগে ভাগ করে সম্পূর্ণ পণ্যকে পুরো পণ্যটাকে বিভিন্ন ভাগে ভাগ করব, ঠিক আছে, বিভিন্ন সেক্টরে ভাগ করব, ভাগ করাকে কি বলা হয় মডিউলার ডিজাইন। এরপরে নান্দনিক ডিজাইন, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন ক দাগের জন্য, যে নান্দনিক ডিজাইন অথবা কি রুচিসম্মত ডিজাইন কাকে বলে, দুটোই একই কথা। ক্রেতার পছন্দ অপছন্দ অনুসারে, ক্রেতার কি পছন্দ অপছন্দ অনুসারে উৎকর্ষ সাধনের যে কাঠামোগত পরিবর্তন হয়, ঠিক আছে, এটা কী হবে ক্রেতার পছন্দ অপছন্দ হবে, ক্রেতার কী হবে পছন্দ এবং অপছন্দ হবে, সেটা অনুসারে নির্ণয় করা হবে কি নান্দনিক ডিজাইন। আসেন এই অধ্যায়ের আপনাদের খ দাগের জন্য গুরুত্বপূর্ণ, সংস্কৃতি দ্বারা পণ্য ডিজাইন প্রভাবিত করা হয় ব্যাখ্যা করো। পণ্য ডিজাইন পণ্যের আকর্ষণ বৃদ্ধি করে ব্যাখ্যা করো। পণ্য ডিজাইন নতুন পণ্য প্রবর্তনে সহায়তা করে ব্যাখ্যা করো। পণ্য ডিজাইন নমনীয় হওয়ার আবশ্যক ব্যাখ্যা করো। এরপরে বলা আছে কোন ডিজাইনে পণ্যের মান দ্রুত হয়, এটা ব্যাখ্যা করো। ব্যবহারিক ডিজাইন পণ্যের বাহ্যিক দৃশ্যমুখ নয় ব্যাখ্যা করো। এই যে ছয়টা যে আপনাদের খ দাগের যে অনুধাবনমূলক প্রশ্ন, এর বাইরে দিয়ে আপনারা প্রশ্ন পাবেন না, এই ছয়টাই ভালোভাবে পড়েন, এখান দিয়ে দুইটাই পাবেন, ঠিক আছে, কয়টা পাবেন দুইটা। আসেন এরপরে এই অধ্যায়ের যে গ এবং ঘ দাগের জন্য যেটা ইম্পর্টেন্ট, গ প্লাস কি ঘ দাগ, এটার জন্য যে ইম্পর্টেন্ট যেটা পণ্য ডিজাইনের পর্যায় বা স্তর, পণ্য ডিজাইনের শ্রেণী বিভাগ। প্রথমে আসি পণ্য ডিজাইনের পর্যায় বা স্তর। দেখেন পণ্য ডিজাইনের পর্যায় বা স্তর, পণ্য ডিজাইন যখন আমরা পণ্য ডিজাইনটা করব তার যে পর্যায়গুলো থাকবে সেইগুলোকে বলা হয়। প্রথমে হচ্ছে উদ্যোগ গ্রহণ, অবশ্যই আমার উদ্যোগ গ্রহণ করা লাগবে, সর্বপ্রথম উদ্যোগ গ্রহণ ছাড়া কোনো কিছুই সম্ভব না। এরপরে ধারণা উন্নয়ন, আমার যে ধারণা থাকবে ওই ধারণাটাকে উন্নয়ন করা লাগবে। এরপরে উৎপাদনের সামর্থ্য, অবশ্যই আমার উৎপাদনের সামর্থ্য থাকা লাগবে, বিনা সামর্থ্যে তো আমি আজকে উৎপাদন করতে পারবো না, পারবো, অবশ্যই আমার সামর্থ্য থাকা লাগবে, তেমন পুঁজি থাকা লাগবে। এরপরে পরীক্ষামূলক উৎপাদন, আমরা প্রথমেই কি পণ্যটাকে পুরোপুরি ভোক্তার জন্য উৎপাদন করে ফেলবো না, প্রথমে আমরা পরীক্ষামূলক উৎপাদন করব, যে দেখব যে পণ্যটা কি মান ঠিক আছে কি না, এটা কি বাজারে ছাড়ার জন্য কি, এটা বাজারে প্রবেশ করার জন্য কি উপযোগী কিনা, এটা আমরা দেখব। তারপরে চূড়ান্ত পণ্য, যদি পরীক্ষামূলক উৎপাদনটা ভালো হয় তারপরে আমরা কি চূড়ান্ত পণ্যে উৎপাদন করব। এটা ছিল আমাদের পণ্য ডিজাইনের পর্যায় বা স্তর। এরপরে আসি পণ্য ডিজাইনের শ্রেণী বিভাগ। পণ্য ডিজাইনের কি শ্রেণী বিভাগ, দেখেন পণ্য ডিজাইনের শ্রেণী বিভাগকে কয় ভাগে ভাগ করা হয়, 4 ভাগে। কয় ভাগে ভাগ করা হয়, 4 ভাগে। প্রথমে ক্রিয়াগত বা ব্যবহারিক ডিজাইন, তারপরে রুচিসম্মত বা নান্দনিক ডিজাইন, একটা কি উৎপাদন ডিজাইন, আর একটা কি প্যাকেজিং ডিজাইন। তাইলে আমরা এই যে প্রত্যেকটা ডিজাইন সম্পর্কে আমরা একটু আগেই জানছি, প্রত্যেকটা ডিজাইন সম্পর্কে কি আমরা একটু আগেই জানছি। এই যে ডিজাইনগুলো আপনাদের এই সংক্রান্ত উদ্দীপক থাকবে এবং কি এই উদ্দীপকে আপনাদের বলা থাকবে কি এটা কোন ডিজাইনটার অন্তর্ভুক্ত, আপনারা তখন লিখবেন যে এটা ক্রিয়াগত, রুচিসম্মত, নাকি উৎপাদন ডিজাইন, নাকি কি প্যাকেজিং ডিজাইন, ঠিক আছে। তাহলে এখান দিয়ে আপনারা একটা কি গ এবং ঘ দাগের প্রশ্ন পাবেন 100%। এর বাইরে দিয়ে আপনাদের গ ঘ দাগের প্রশ্ন করার কোনো জায়গাই নেই, ঠিক আছে। আচ্ছা এরপরে আসি আমরা এই অধ্যায় টপ এমসিকিউ, নান্দনিক ডিজাইনের গুরুত্ব দেওয়া হয়। নান্দনিক ডিজাইনের কি গুরুত্ব কিসে দেওয়া হয়, দেখেন নান্দনিক ডিজাইনটা কি আমরা পড়ে আসছি,
অবশ্যই কি বাহ্যিক সৌন্দর্যকে, বাহ্যিক সৌন্দর্যকে, বাহ্যিক সৌন্দর্যকে। আচ্ছা, এরপরে দেখেন পণ্যের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য যে ডিজাইন করা হয়, পণ্যের ক্ষয়ক্ষতি, পণ্যের যখন ক্ষয়ক্ষতি হবে তার ডিজাইনের হাত থেকে কি আমরা রক্ষা করব কি, অবশ্যই কি প্যাকেজিং ডিজাইন, প্যাকেজিং ডিজাইন। এরপরে আসেন পণ্যের কাঠামোগত বিষয় নির্ধারণ করাকে কি বলা হয়, পণ্যের কি কাঠামোগত যে ডিজাইনটা করব, কাঠামোগত ডিজাইনের ফলে আমাদের কি হবে, দেখেন পণ্যের কাঠামোগত ডিজাইনের ফলে যেটা হবে পণ্যের ডিজাইন। এরপরে ভোক্তার পছন্দ অনুযায়ী পণ্য ডিজাইন করাকে, ভোক্তার পছন্দ অনুযায়ী পণ্য ডিজাইন করাকে কি বলা হবে, নান্দনিক ডিজাইন। ব্র্যান্ড স্টাইল, ব্র্যান্ড ডিজাইন, স্টাইল, প্যাকেজিং প্রভৃতি নিচের কোনটির আওতাভুক্ত, ঠিক আছে, কোনটির আওতাভুক্ত, অবশ্যই মান নিয়ন্ত্রণ, সরি কার্য পরিকল্পনা, এটা কি কার্য পরিকল্পনার অন্তর্ভুক্ত। পণ্য পরিকল্পনা, পণ্যের যখন আমরা একটা পণ্য যখন উৎপাদন করব তখন কি তার পরিকল্পনা থাকা লাগবে, এই জন্য বলা আছে কি পণ্যের পরিকল্পনা। আচ্ছা, একটি কোম্পানি তার পণ্য ডিজাইনের কয়টি স্তর, কয়টি স্তর গঠন করে, 5টি স্তর। আচ্ছা, পণ্য ডিজাইনের প্রাথমিক পর্যায় কোনটি, প্রথমে কি করা হবে, উদ্যোগ গ্রহণ। সপ্তম অধ্যায় একটু মিস্টেক হয়ে গেছে, এটা কি সপ্তম অধ্যায়, নাম কি মান ব্যবস্থাপনা। আচ্ছা, এবার আমরা আলোচনা করব কোন অধ্যায়, সপ্তম অধ্যায়। কোন অধ্যায়, সপ্তম অধ্যায়, আমাদের মান ব্যবস্থাপনা। আচ্ছা আসেন, এই অধ্যায়ের যে টপ যে জ্ঞানমূলক প্রশ্ন যেগুলো আপনাদের পরীক্ষায় আসবে, ঠিক আছে, সেইগুলো আমরা এই জায়গায় কি নিয়ে আসছি। এখন এইগুলো আমরা কি আবার আলোচনা করি। প্রথমে আসে মান, অধ্যায়ের নাম কি মান ব্যবস্থাপনা, সেহেতু মান কি ব্যবস্থাপনা কি এই সংক্রান্ত প্রশ্নই আপনার ক দাগে আসে, ঠিক আছে, এই সংক্রান্ত প্রশ্নই কি ক দাগে আসে। দেখেন প্রথমে মান কি, ক্রেতাদের প্রত্যাশা পূরণের, পণ্যের যে সক্ষমতা, ক্রেতাদের কি প্রত্যাশা পূরণ করা হবে তার যে সক্ষমতা থাকবে সেটাই হচ্ছে কি আমার মান। এরপরে মান নিয়ন্ত্রণ কি, পূর্ব নির্ধারিত মান অনুসারে পণ্য উৎপাদন চিহ্নিত করা এবং কোনো বিচ্যুতি থাকলে তার সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে, তাকে বলা হবে কি মান নিয়ন্ত্রণ, ঠিক আছে, আমরা মানটাকে কি নিয়ন্ত্রণে রাখবো। এরপরে আছে মান নিশ্চিতকরণ, পণ্য বা সেবার মান অর্জনের নিমিত্তে মান ব্যবস্থাপনার কার্যাবলী সুনির্দিষ্ট প্রয়োগকে মান নিশ্চিতকরণ বলা হয়। তাহলে কি এই জায়গায় আছে প্রথমে মান ব্যবস্থাপনা, মান নিয়ন্ত্রণ কি এবং মান নিশ্চিতকরণ কি। আচ্ছা এরপরে দেখি প্রশিক্ষণ ব্যয় কি, প্রশিক্ষণ ব্যয় কি এটা নিয়ে আলোচনা করব। কর্মীদের ক্রমাগত মান উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ দান। দেখেন যখন যারা আমাদের ব্যবসার কর্মী থাকবে, প্রতিষ্ঠানের কর্মী থাকবে, তাদের কি তাদের যে প্রশিক্ষণ দেওয়া হবে, যে পরবর্তী যে কাজটা কেমন হবে এইটা যে প্রশিক্ষণ দেওয়া হয়, মানটা উন্নয়নের জন্য কি প্রশিক্ষণ দেওয়া হয়, এটার যে ব্যয়টা হয় সেটাকে বলা হয় প্রশিক্ষণ ব্যয়। এরপরে আছে কি আইএসও, আইএসও কি একটা মান নির্ধারণকারী প্রতিষ্ঠান, আইএসও কি একটা মান নির্ধারণকারী প্রতিষ্ঠান। দেখেন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন, এই যে বানানগুলো, এই বানানগুলো কিন্তু একটু ভালোভাবে দেখবেন, কারণ বানান ভুল গেলে কিন্তু মার্কস কাটা, কারণ এই প্রশ্নের জন্য মার্ক হচ্ছে 1, যদি বানানই ভুল যায় তাহলে তো কি প্রশ্নের উত্তরই ভুল। এরপরে আসি আইএসও কি, আইএসও একটি আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণকারী সংস্থা, মাত্রই বললাম যে আইএসও কি একটি মান নিয়ন্ত্রণকারী সংস্থা। আচ্ছা এরপরে আমরা দেখি সার্বিক মান ব্যবস্থাপনা, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষা কিন্তু এটা আসে বসে রয়েছে, কি হয়েছে আসে বসে রয়েছে। দেখেন সার্বিক মান ব্যবস্থাপনা কি, হিউজ বোর্ডে আসছে, দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কেমন বোর্ডে এগুলো আসছে। তাহলে দেখি যে মান ব্যবস্থাপনার মূল দর্শন হলো ক্রেতা সন্তুষ্টি এবং কর্মীদের সম্পৃক্ততা এবং মাসের ধারাবাহিকতা উন্নয়ন, যে ব্যবস্থাপনাকে কি বলা হয় সার্বিক। দেখেন পণ্যের এটা ক্রেতাদের সন্তুষ্টি করা লাগবে এবং কি মানের ধারাবাহিকতা বজায় থাকবে, তাকে কি বলা হবে মান ব্যবস্থাপনা। আমরা এক কথায় বুঝি
একটা ক দাগের প্রশ্ন যদি আমার পুরোটা তো মুখস্থ করা লাগে না, কিছু একটা পয়েন্ট যেটা ঘুরানো থাকে ওইটা জানা থাকলে কি ওইটা আপনাদের মন মতো লিখলেই হয়। আপনারা যেটা লিখবেন যদি ওইটা সঠিকভাবে লিখতে পারেন তো আপনারা 1 মার্ক অবশ্যই পাবেন, ঠিক আছে? অত টেনশন নেওয়ার কোনো কারণ নাই। আচ্ছা, এরপরের টপিকে আমরা যাই। দেখেন খ দাগ মানে হচ্ছে আপনাদের অনুধাবনমূলক প্রশ্নের জন্য যেটা টপ যে সাজেশনটা, এর বাইরে দিয়ে আপনাদের কিছুই আসবে না। আপনাদের তো মোদের বিদ্যালয়ের পরে ভরসা আছে, তো কোনো চিন্তা নাই। আসেন দেখেন কি বলা আছে, সার্বিক মান ব্যবস্থাপনা বলতে কি বোঝায়? গুরুত্বপূর্ণ। এরপরে আছে কি মান ব্যবস্থাপনা বা মুনাফা বৃদ্ধি করে, ব্যাখ্যা করো। এরপরে কি ISO 9000 বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। এরপরে আছে মান নিয়ন্ত্রণ পণ্যের আদর্শ মান নিশ্চিত করে, এটা ব্যাখ্যা করো। এরপরে মান ব্যবস্থাপনার মূল লক্ষ্য গ্রাহকের সন্তুষ্টি বিধান, এটা ব্যাখ্যা করো। এরপরে হচ্ছে মান ব্যবস্থাপনা কেন গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এইটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে মান ব্যবস্থাপনা কেন গুরুত্বপূর্ণ, এটাও ব্যাখ্যা করো। এরপরে দেখেন বেঞ্চ মার্কিং বলতে কি বোঝায়, এটা ব্যাখ্যা করো, ঠিক আছে? এখানে কয়টা আছে, 2 4 6 কয়টা, 8টা। এই যে 8টা প্রশ্ন দেয়, এখান দিয়ে আপনারা 2টা প্রশ্ন পাবেন। এখন 2টা প্রশ্নের জন্য যে 8টা সামান্য প্রশ্ন, ছোট প্রশ্ন মুখস্থ করতে হবে, এটা আমারই কিছু না, ঠিক আছে? এরপরে দেখেন আর আপনাদের হিউজ টাইম আছে। এরপরে কি অনেক দিন টাইম আছে, 20 তারিখে পরীক্ষা, আজকে মাত্র 14 তারিখ। এরপরের টপিকে যাই আমরা। দেখেন এই অধ্যায় থেকে গ এবং ঘ দাগের কোথা দিয়ে প্রশ্ন আসবে সেটা আমরা দেখি। নিম্নমানের উৎপাদনজনিত খরচের ধারণা, ঠিক আছে? নিম্নমানের উৎপাদনজনিত খরচের ধারণা, এখান দিয়ে একটা প্রশ্ন আসে, প্রশ্নে বসে রয়েছে, ঠিক আছে? পাবেনই একটা প্রশ্ন এখান দিয়ে আপনি পাবেন। এটা কি নিম্নমানের উৎপাদনজনিত খরচের ধারণা। আসেন বিস্তারিত শিখি। নিম্নমানের উৎপাদনজনিত খরচের ধারণা। নিম্নমানের উৎপাদনজনিত খরচ কি? মানহীন বা কার্যকারিতাবিহীন পণ্যকে নিম্নমানের পণ্য বলে। যে পণ্যের মানটা কি নিম্ন, এক কথায় বুঝি, তাকে নিম্নমানের পণ্য বলা হয়। নিম্নমানের পণ্যটাকে যদি আমরা ভালো পণ্যে পরিণত করতে যাই তাহলে আমাদের কিছু খরচ হয় না, সেই খরচ সম্পর্কে আমরা জানব। দেখেন প্রথমে নিম্নমানের খরচ, প্রথমে বলা আছে কি প্রতিরোধকমূলক ব্যয় বা নিবারণ ব্যয়, ঠিক আছে? দুইটা কিন্তু সেম, প্রতিরোধকমূলক ব্যয় অথবা কি নিবারণ ব্যয়। এখন তারপরে বলা আছে কি মূল্যায়ন ব্যয়, এরপরে অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যয়, আর বলা আছে কি বাহ্যিক ব্যর্থতার ব্যয়। ব্যয় আমাদের কয়টা? 4টা। তাহলে প্রথমে আমরা দেখি প্রতিরোধক বা নিবারণ ব্যয়টা কি। দেখেন প্রশিক্ষণ ব্যয়, ঠিক আছে? যখন কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে, প্রশিক্ষণ দেওয়ার ফলে যে ব্যয়টা হবে সেটা আমাদের প্রশিক্ষণ ব্যয়। এরপরে পুনর্ডিজাইন ব্যয়, যদি পণ্যটা আবার পুনরায় ডিজাইন করা লাগে, সেই ডিজাইন করতে যে অর্থটা আমাদের ব্যয় হবে সেটা আমাদের পুনর্ডিজাইন ব্যয়। এরপরে আছে কি ত্রুটি চিহ্নিতকরণ ব্যয়, ঠিক আছে? ত্রুটি চিহ্নিত, যদি একটা পণ্যে তো ত্রুটি থাকতেই পারে, আমরা যখন একটা পণ্য উৎপাদন করব, নতুন পণ্য, সে পণ্যে একটা ত্রুটি থাকতেই পারে। এখন ওই ত্রুটিটা আমরা যদি সংশোধন করতে যাই তার একটা ব্যয় হয়, ওই ব্যয়টাই হচ্ছে আমাদের কি ত্রুটি চিহ্নিতকরণ ব্যয়। আচ্ছা, তাহলে এই যে তিনটা আমার কোন ব্যয়ের অন্তর্ভুক্ত? নিবারণ ব্যয়। তাহলে এই সংক্রান্ত তথ্য যদি আমাদের উদ্দীপকে দেওয়া থাকে তাইলে আমরা কি ব্যয় লিখতে পারি? নিবারণ ব্যয় অথবা প্রতিরোধকমূলক ব্যয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন মূল্যায়ন ব্যয়। মূল্যায়ন ব্যয়তে কী কী আছে? পরিদর্শন ব্যয়। এখন পণ্যটা যে পরিদর্শন করা লাগবে, এটার যে ব্যয়টা হচ্ছে এটাকে পরিদর্শন ব্যয় বলা হয়। পরীক্ষণ ব্যয়, আচ্ছা পণ্যটা যে বাজারে প্রবেশ করার জন্য বা বাজারে ছাড়ার জন্য এটা যে উপযুক্ত কিনা তার একটা পরীক্ষা করা হয় পণ্যটাকে, এই পরীক্ষার জন্য যে ব্যয়টা হয় সেটাকে বলা হয় পরীক্ষণ ব্যয়। তারপর হচ্ছে নিয়ন্ত্রণ ব্যয়। দেখেন পণ্যটাকে কি আমাদের নিয়ন্ত্রণ করা লাগবে, ঠিক আছে? এই পণ্যটা নিয়ন্ত্রণ করার কাজে যে ব্যয়টা হয় সেটা নিয়ন্ত্রণ ব্যয়। তাহলে পরিদর্শন, পরীক্ষণ এবং নিয়ন্ত্রণ এই সংক্রান্ত যে ব্যয়টা হয় সেই ব্যয়টাকে কি বলা হয়? মূল্যায়ন ব্যয়। তাহলে এইটার সম্পর্কে আমাদের উদ্দীপকে দেওয়া থাকতে পারে। আচ্ছা, এরপরে আমরা আসি অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যয়। কি অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যয়? দেখেন একটা বলা আছে কি উৎপাদনজনিত ক্ষতি। এখন যখন আমরা পণ্যটা উৎপাদন করতে যাব তখন কি আমাদের পণ্যটা দেখা যাচ্ছে নষ্ট হয়ে যাইতে পারে, ঠিক আছে? একটা ক্ষতি হচ্ছে কোনো একটা, এই ক্ষতিটা পূরণের জন্য যে ব্যয়টা হয়
সেটা হচ্ছে আমাদের উৎপাদন ক্ষতি, এটা আছে অভ্যন্তরীণ ব্যয়। তার মানে কি উৎপাদনের কাজ করতে যে ক্ষতিটা হবে সেটা আমাদের অভ্যন্তরীণ, মানে এটা ভিতরের যে ব্যয়টা হচ্ছে। এরপরে পুনর্কার্য ব্যয়, যখনই পণ্যটা আমার ক্ষতি হয়ে যাচ্ছে, পুনরায় নষ্ট হয়ে যাচ্ছে, তখন কি পণ্যটা আমার পুনরায় উৎপাদন করা লাগতেছে না? এখন যদি একটা পণ্য উৎপাদন করার পরে নষ্ট হয়ে যায়, আবার পুনরায় যদি আমি উৎপাদন করি, তাহলে কি আমার আবার কি ব্যয় বৃদ্ধি পাচ্ছে? সেই জায়গায় বলা আছে কি পুনর্কার্য ব্যয়। এরপরে দেখেন বাহ্যিক ব্যর্থতার ব্যয়। এই বাহ্যিক ব্যর্থতার ব্যয় এর ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ। এটা কি সবথেকে গুরুত্বপূর্ণ কেমন? দেখেন প্রথমে ওয়ারেন্টি মানে কি? আমরা একটা দোকান থেকে একটা ফ্রিজ যখন আমরা কিনি, এই ফ্রিজের একটা বলা থাকে যে এই ফ্রিজটা 10 বছরের একটা ওয়ারেন্টি আছে, ঠিক আছে? এই 10 বছরের ভিতরে যদি ফ্রিজটার কোনো ক্ষতি হয়, ঠিক আছে, তাহলে ওইটা পুরো কোম্পানি বহন করবে। এখন এই যে ওয়ারেন্টিটা, এই ওয়ারেন্টিটার যখন পণ্যটা নষ্ট হয়ে যায়, ফ্রিজটা যদি নষ্ট হয়, তখন কি আমরা আবার এটা আছে কাস্টমার কেয়ার অথবা তাদের দোকানে যে আমরা তো এটা দিয়ে আসি। এখন ওনারা কি করে, ওইটা আমাদের আবার কি নতুন করে পুনরায় ঠিক করে এটা আমাদের দেয়। এখন ওই যে ঠিক পণ্যটা যে ঠিক করার যে ব্যয়টা হচ্ছে, ওইটা আমাদের কি ওয়ারেন্টি ব্যয়। এখন এরপরে দেখেন মামলা পরিচালনার ব্যয়। মামলা পরিচালনার ব্যয়টা কেমন? যদি আমার পণ্যটা ক্রয় করার ফলে আমার নিজস্ব কোনো ক্ষতি হয়, ঠিক আছে, যদি পণ্যটা আমি কিনে, সাপোজ আমি একটা মোবাইল কিনছি, এখন মোবাইলটা কেনার পরে ওইটা মোবাইলটা চালানোর ফলে যে মোবাইলটা যদি বাস্ট হয়, তাহলে কি আমার একটা ক্ষতি হচ্ছে। এখন এই ক্ষতিটার জন্য আমি কি আদালতে অথবা কি সাপোজ আছে আইনের কাছে যে আমরা এটা নিয়ে একটা মামলা করছি, এখন এই মামলাটা করতে যে ব্যয়টা হবে, এই ব্যয়টাকে বহন করবে এই প্রতিষ্ঠান বহন করবে, তাহলে এটা আমার কী ব্যয় হবে? মামলা ব্যয়। তাহলে আমাদের উদ্দীপকে থাকতে পারে ওয়ারেন্টি অথবা মামলা ব্যয়, এই দুইটা ব্যয় নিয়ে একটা উদ্দীপক থাকতে পারে। এখন এই উদ্দীপক দেখে আপনার বোঝা লাগবে এটা কি ওয়ারেন্টি ব্যয় নাকি মামলা ব্যয়। তাইলে এইখান দিয়ে আপনারা একটা গ এবং ঘ থেকে কি প্রশ্ন পাচ্ছেনই, কোনো মিস নেই, ঠিক আছে, আসবে এখান দিয়ে, আর বাইরে দিয়ে প্রশ্ন আসার কোনো সম্ভাবনাই নেই। আচ্ছা, এরপরের টপিকে আমরা যাই। এরপরের টপিক কি সার্বিক মান ব্যবস্থাপনার কি গুরুত্ব। দেখেন কি আছে, সার্বিক মান ব্যবস্থাপনার গুরুত্ব। প্রথমে হচ্ছে দক্ষ কর্মী নিয়োগ। কি দক্ষ কর্মী নিয়োগ? অবশ্যই যে কাজের জন্য দক্ষ, তাকে সেই কাজের জন্য নিয়োগ দেওয়া হবে, তাই তো, সেজন্য দক্ষ কর্মী নিয়োগ। এরপরে ক্রেতাদের পর্যাপ্ত তথ্য দেওয়া। যারা ক্রেতা, যারা আমার পণ্যটা কিনবে, তাদেরকে সেই পণ্য সম্পর্কে পর্যাপ্ত তথ্য আমরা দেব, যে এই পণ্যটা ব্যবহার করলে আপনার এমন সুবিধা পাবেন, এই পণ্যটা খুব সহজে আপনি ক্রয় করতে পারবেন, ঠিক আছে, এমন ধরনের তথ্য আমাকে দেওয়া লাগবে। এরপরে ধারাবাহিক মান উন্নয়ন। অবশ্যই মানের ধারাবাহিকতা থাকা লাগবে। কি থাকা লাগবে? মানের ধারাবাহিকতা। দেখা যাচ্ছে আমরা আজকে একটা যে পণ্য উৎপাদন করেছি, এখান থেকে 5 বছর পরে পণ্যের মানটা অত ভালো নাই, ঠিক আছে, সেহেতু কি মান যখনই আমার পণ্যের মানটা কমে যাবে, আমার কি উৎপাদনও কমে আসবে অথবা কি পণ্যের বিক্রয়ও কি কমে আসবে, সেহেতু মানের ধারাবাহিকতা উন্নয়ন করা লাগবে। এরপরে প্রশিক্ষণ ব্যয়। এই যে ধারাবাহিকতা উন্নয়ন করার জন্য অথবা যে কর্মীদের যে প্রশিক্ষণ দেওয়ার যে ব্যয়টা হচ্ছে, সেটাই প্রশিক্ষণ ব্যয়, একটু আগে আমরা পড়ে আসছি আগে। এরপরে বাজার শেয়ার বাড়ানো। অবশ্যই যদি আমাদের উৎপাদন বাড়ে, তো আমাদের বাজার শেয়ারও বাড়ানো লাগবে, ঠিক আছে। বাজার শেয়ার বাড়ানোর পরে কি আমার ব্যবসায় মূলধন আসবে, ব্যবসায়টা বড় হবে, উৎপাদন বৃদ্ধি পাবে, বিক্রয় বেশি হবে, ফলে কি মুনাফা লাভ হবে। এরপরে দেখেন, এটা ছিল আমাদের কি সার্বিক মান ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ। এখান দিয়ে আপনারা একটা গ এবং ঘ দাগের প্রশ্ন পাবেন, ঠিক আছে। তাহলে দুইটা টপিক আলোচনা করছি, দুইটা টপিক থেকে দুইটাই প্রশ্ন হবে না। আপনারা শর্ট সিলেবাসের স্টুডেন্ট, পরীক্ষার্থী, ঠিক আছে, আপনাদের অত প্যারা নেওয়ার কোনো লাভ দরকার নাই। কারণ কি প্রত্যেক অধ্যায় থেকে দুইটাই প্রশ্ন পাচ্ছেন, আর দুইটাই কি যে টপিক থেকে প্রশ্ন পাবেন সেটা নিয়ে আমরা আলোচনা করছি, ঠিক আছে। এর বাইরে দিয়ে গ এবং ঘ দাগের প্রশ্ন হয় না, আর হবেও না। আপনাদের যদি বিশ্বাস নয়, তো বিগত সালের বোর্ডগুলো দেখবেন যে সেম এই টপিক দিয়ে আপনাদের প্রশ্নই আসে, গ এবং ঘ দাগ, ঠিক আছে। তো আসেন এই অধ্যায়ের এবার গুরুত্বপূর্ণ যে এমসিকিউগুলো, ওই সম্পর্কে আমরা জানি। দেখেন, ক্রেতাদের প্রত্যাশা পূরণের সামর্থ্যকে কি বলা হয়? কি বলা হয়? মান বলা হয়। মান। এরপরে আমরা আসি, নিচের কোনটি নিম্নমানের মূল্যায়ন ব্যয়? নিচের কোনটি কি নিম্নমানের মূল্যায়ন ব্যয়? এই পরিদর্শন ব্যয়, এটা কি আমাদের নিম্নমানের উৎপাদন ব্যয়, ঠিক আছে, পণ্যের মূল্যায়ন ব্যয়, পরিদর্শন ব্যয়। আচ্ছা, এরপরে ওয়ারেন্টি আমাদের কোন ধরনের ব্যয়? দেখেন, ওয়ারেন্টি আমরা কিন্তু পড়ে আসছি ওই জায়গায়,
কোন ধরনের ব্যয়? বাহ্যিক ব্যয়। ঠিক আছে, এটা আমাদের কোন ধরনের ব্যয়? বাহ্যিক। মানে ওয়ারেন্টিটা পণ্যদ্রব্য বিক্রয় একদম করার পরেই এই ব্যয়টা হয়, একদম ভোক্তার কাছে পৌঁছানোর পরেই কিন্তু এই ওয়ারেন্টিটা হয়। ঠিক আছে, এজন্য এটা কি বাহ্যিক বিচ্যুতির ব্যয়। আচ্ছা, এরপরে দেখেন কত সালে বিএসটিআই প্রতিষ্ঠা করা হয়? 1985 সালে। কত সালে? 1985 সালে। আচ্ছা, এরপরে দেখেন পণ্যের পাশাপাশি পণ্যের গায়ে বিএসটিআই সিল বাধ্যতামূলক করা হয় কত সালে? ঠিক আছে, তাহলে আমরা বিএসটিআই পরিচালনা করা হয় কত সালে? 1985 সালে। আর তাহলে এটা কি সিল বাধ্যতামূলক করা হয় কত সালে? 1989 সালে। এরপরে পণ্যের মান নির্ধারণে আন্তর্জাতিক সংস্থা পণ্যের মান কিসের কথা বলছে? পণ্যের মান। তাহলে মান নির্ণয়ে আমরা কোনটা জানি? একটু আগেই পড়ে আইছি। কোনটা? আইএসও। আচ্ছা, এরপরে দেখেন মিস্টার মামুন একটি রেফ্রিজারেটর উৎপাদনকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। উৎপাদনজনিত ত্রুটির কারণে পণ্য যাতে ফেরত না আসে এজন্য তিনি আগে থেকেই কর্মীদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলেন। উন্নত মানের পণ্য সরবরাহ করতে পারায় দেশে তার প্রতিষ্ঠানের রেফ্রিজারেটরের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। এখন সম্প্রতি তিনি বিদেশেও কি রপ্তানি শুরু করছেন। এ জায়গায় বলা আছে মিস্টার মামুন প্রতিষ্ঠানটি কোন ধরনের ব্যয় করে? মিস্টার মামুন প্রতিষ্ঠানটি কোন ধরনের ব্যয় করে? এটা হচ্ছে কি প্রতিরোধমূলক ব্যয়। কোন ধরনের ব্যয় করে? প্রতিরোধমূলক ব্যয়। আচ্ছা, এরপরে দেখি প্রতিরোধমূলক ব্যয়। আচ্ছা, প্রতিষ্ঠানটিকে দেশ ও দেশের বাইরে পণ্য বাজারজাতকরণের জন্য কোনো প্রতিষ্ঠান হতে সনদ নিতে হয়। ঠিক আছে, এখন সনদ নিতে হয় আমরা জানি কি বিএসটিআই একটা সনদ প্রদানকারী প্রতিষ্ঠান, যার যে বিএসটিআইয়ের কি একটা যখন আমরা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করি এটার অনুমতি এটা কে দেয়? বিএসটিআই। ঠিক আছে, আর এই আইএসও এটা কি আমাদের মান নির্ধারণকারী একটি প্রতিষ্ঠান। তাহলে এই জায়গায় কি আছে? বিএসটিআই এবং আইএসও। তাহলে 1 ও 3। তাহলে আমাদের ম্যারাথন ক্লাসটা আজকের এই পর্যন্তই। যদি আপনাদের এই দাগানো স্লাইডগুলো পিডিএফ আকারে লাগে তো আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন, এবং কি আপনাদের যদি এমসিকিউ ম্যারাথন ক্লাস লাগে সেটাও কি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন। আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।